আচ্ছা, এরপরে আসি হচ্ছে আমাদের অনুপাত বিশ্লেষণে। হ্যাঁ, দাঁড়ান একটু। অনুপাত আর সমানুপাত নিয়ে আমরা আজকে মানে ক্লাস শুরু করব। আপনাদের আমি লেকচার শিট অলরেডি শেয়ার করে দিয়েছি। হ্যাঁ, তো অনুপাত আর সমানুপাত, অনুপাত বিষয়টা কি বা কিভাবে কাজ করতে হয়, এগুলো আসলে আপনার ওই প্র্যাকটিক্যালি মানে শিখতে শিখতে যাওয়া ভালো। এটা থিওরি তেমন কিছু নাই। থিওরি যেগুলো শেখার আছে সেগুলো আমি আপনাদের বলবো, অসুবিধা নেই। তো এগুলো থিওরি শেখার তেমন কিছু আমার মনে হয়নি। হ্যাঁ, ঠিক আছে। তো প্রথমে আমরা 1 নম্বর থেকে প্র্যাকটিস করি, দেখা যাক। বলছে ক, খ, গ, ঘ এর মধ্যে 300 টাকা ভাগ করে দিতে হবে। হুম। তো হচ্ছে ক এর অংশ আর খ এর অংশ হবে 2/3, আর খ এর অংশ আর গ এর অংশ হবে 1:2, আর গ এর অংশ আর ঘ এর অংশ হবে 3:2। তাহলে কে কত টাকা পাবে? ঠিক আছে। তাই আমাদের প্রধান সমস্যাটা এখানে এটা হচ্ছে যে মানে ক্ষয়ের অনুপাত কয়েক জায়গাতে আছে। এই যে ক্ষয়ের এখানে আছে, ক্ষয়ের এখানে আছে, গয়ের আছে এখানে, গয়ের আছে এখানে। তা আমাদের ক, খ, গ, ঘ এটা আগে মানে অনুপাতটা আগে ঠিক করতে হবে। হ্যাঁ, তাছাড়া টাকা ভাগ করা যাবে না। ঠিক আছে। তো এটা আমরা কিভাবে ঠিক করব? ক, খ, গ, ঘ। তো প্রথমে আসি ক আর খ এর অংশ 2:3। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে ক অনুপাত খ। এটা হচ্ছে 2:3। ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে খ অনুপাত গ। খ অনুপাত হচ্ছে গ, এটা আছে 1:2। তাহলে এইটাকে আমরা আগে ক, খ, গ বানাইনি। হ্যাঁ, প্রথমে হচ্ছে ক, এটা হচ্ছে খ, এটা হচ্ছে গ। তো এটা বানানোর উপায় কি? এটা বানানোর সহজ উপায় হচ্ছে মানে খ যেহেতু এখানে দুইটার মাঝখানে আছে না, মানে এখানে খ এর অনুপাত হচ্ছে 3, আর এখানে হচ্ছে আপনার খ এর অনুপাত হচ্ছে 1। তা আমরা যে কাজটা করব, এইভাবে গুণ করে নেব, এইভাবে। হ্যাঁ, এইভাবে মানে আপনার এই খ কে কর্নার কর্নার বসায় নিয়ে মানে এইভাবে গুণ করে নেব, তাহলে হয়ে যাবে। তাহলে এটা 2 × 1 = 2, 3 × 1 = 3, আর 3 × 2 = 6। এটা হয়ে গেল ক, খ, গ। হ্যাঁ, কিন্তু আমাদের আরেকটু জটিলতা আছে, সেটা হচ্ছে এখানে আবার দেওয়া আছে গ আর ঘ এর হচ্ছে 3:2। হুম। তাহলে আমরা যদি হচ্ছে গ আর ঘ আবার লিখি, তাহলে হচ্ছে 3:কত 2। হুম, এরকম। তাহলে এখানে দেখেন আমাদের কয়েরটার ফয়সালা হয়ে গেছে, খয়েরটার হয়ে গেছে, কিন্তু গয়েরটা ঝামেলা। গয়ের এখানে আছে কত? 6, এখানে আছে 3। তাহলে আমরা কি করব, এই নিচের অনুপাতটাকে আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে আমাদের গ/ঘ কত হবে? এই 2 এর এটা 6, আর এটা হচ্ছে 2×2 = 4। তাহলে এখানে দেখেন এটা ক এর হচ্ছে 2, খ এর হচ্ছে 3, গ এর হচ্ছে 6, আর ঘ এর হচ্ছে 4, মিলে গেল। তাহলে আমরা এখানে লিখবো ক অনুপাত খ অনুপাত গ অনুপাত ঘ। এটা হচ্ছে 2:3:6:কত 4। এই হচ্ছে অনুপাত। বুঝতে পারছেন কি কথা সবাই? মানে অনুপাত মিলানোটা বুঝতে পারছেন? এই জয়েন অডিওতে ক্লিক করতে হবে। আকলিম মনে হয় জয়েন অডিওতে ক্লিক করেনি। আচ্ছা, আবু হানিফ বলেন। স্যার এই জায়গায় যে স্যার এই যে ক ইস্টু খ ইস্টু গ ইস্টু ওই যে বড় গ ইস্টুটা যে নিয়ে আসলেন এটা কেমনে করলেন? ওই যে একসাথে এটা একটু বুঝিয়ে দিতেন। এটাতে যেখানে চিহ্ন দিয়েও দিলাম যে হচ্ছে এই এইটা 2 × 1 = 2। হ্যাঁ, আর তিন জি, একে তিন জি। মানে 6, এইভাবে গুণ করতে হয়, দিয়ে গুণ করলে মিলে যায়। হুম। মানে হ্যাঁ, এটা এতটুকু বুঝতে পারছি স্যার। হ্যাঁ, কিন্তু ওই যে স্যার ক ইস্টু খ ইস্টু গ ইস্টু বড় গটা যখন আনলেন ওইটা কেমনে করলেন?
মানে এইটার কথা বলছেন? জি জি এইটাই যে এখানে লেখা আছে গ ইস্টু ঘ হচ্ছে 3:2, হ্যাঁ। এখন আমাদের জি গ এর মান এখানে আছে 6 আর এখানে আছে 3। তাহলে আমাদের জি ছয়টাকে মিলাতে হবে, 6টাকে মিলাতে হলে এটাকে 2 দিয়ে গুণ করতে হবে না? 2 দিয়ে গুণ জি জি করলে 3 দোকানে 6 আর 2 দোকানে 4 মিলে গেল। হ্যাঁ, ও আচ্ছা, দুইটা কি মানে মিলানোর জন্যই আনতে হ্যাঁ, হয়েছে স্যার? মিলানোর জন্য গুণ করে নিয়ে আপনার অনুপাত মিলাই ফেলতে হবে। তো এই হচ্ছে আমাদের অনুপাত ভাগ আমরা করে ফেললাম। এখন আমরা টাকা ভাগ করব, ঠিক আছে? তো টাকা ভাগ করব কিভাবে? হুম, এই এইটা মিলানোই ঝামেলা, হ্যাঁ। মানে এইগুলা টাকা ভাগ করা খুব কঠিন কাজ না, কিন্তু এই অনুপাত মিলানোটা একটা ঝামেলা মনে হয়। তো প্রথমে এখানে ধরেন ক খ গ ঘ, তাহলে অনুপাতের যোগফল কত হবে? অনুপাতের সমষ্টি হচ্ছে 3 আর 2 5, 5 আর 6 11, 11 আর 4 15। 15। তার মানে টাকা ভাগ হবে হচ্ছে আপনার ক পাবে হচ্ছে এই 300 টাকার, 300 টাকার হচ্ছে 15 ভাগের কয়ের ভাগ কত? 2 ভাগ। তার মানে হচ্ছে ক পাবে 40 টাকা। আর ক্ষয়ের হচ্ছে 300 টাকার 15 ভাগের কয় ভাগ? 3 ভাগ, তার মানে এটা 60 টাকা। আর গ পাবে হচ্ছে 300 টাকার 15 ভাগের কয় ভাগ? 6 ভাগ। তার মানে এ পাবে হচ্ছে 120 টাকা। হ্যাঁ। আর ঘ পাবে হচ্ছে 300 টাকার 15 ভাগের 4 ভাগ, তার মানে এ পাবে হচ্ছে 80 টাকা। এই তো, এই হচ্ছে টোটাল টাকা ভাগ। বুঝতে পারছেন? আপনার যদি অনুপাত মিলানো থাকে তাহলে টাকা ভাগ করা খুব একটা কঠিন কোনো কাজ না। হুম। আচ্ছা, হ্যাঁ, তারপরেরটাতে যাই তাহলে। বলছে 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 8 ডেসিগ্রাম। কাঠের ওজন সমায়তন পানির ওজন এর শতকরা উম, হচ্ছে কত গ্রাম? হ্যাঁ, মানে এটা আপনার হচ্ছে ওই যে পানির সাথে ডেসিগ্রাম সেন্টিগ্রাম এগুলো যে একটা সম্পর্ক আছে, এগুলো আপনার আগে ভালো করে ধারণা নিতে হবে, তাছাড়া এটা মেলানো যাবে না। মানে আমরা জানি যে 1 ঘনমিটারে 1000 লিটার পানি থাকে, তাই না? 1 ঘনমিটার সমান হচ্ছে 1000 লিটার পানি থাকে। আর হচ্ছে 1 ঘন সেন্টিমিটার যখন হবে তখন আপনার পানি হবে হচ্ছে ঘন, ঘন সেন্টিমিটারে গেলে হচ্ছে আহ, 1 লিটার হবে। ঠিক আছে। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের 1 ঘন সেন্টিমিটারে পানির ওজন হচ্ছে আমাদের আহ, 1 গ্রাম হবে, হ্যাঁ। আর 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন হচ্ছে 7 ডেসিগ্রাম। ঠিক আছে। তাহলে কাঠের ওজনটাকে আমরা আগে কনভার্ট করে নিই। কোনটাতে নমি আর কোনটার কথা বলছে এটা? আচ্ছা, 1 ঘন সেন্টিমিটার, 1 ঘন সেন্টিমিটার সমান সমান 1 গ্রাম পানি। হ্যাঁ, এই এই মাপটা মনে রাখতে হবে, 1 গ্রাম পানি। আর 7 ডেসিগ্রাম যেটা, 7 ডেসিগ্রাম, এই ডেসিগ্রামকে আপনার মানে যদি আমরা গ্রামে কনভার্ট করি তাহলে 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 7/10 গ্রাম। হুম। এখন বলছে শতকরা কত? ঠিক আছে। মানে এই এটা হচ্ছে 7 ডেসিগ্রামটা কিসের ওজন? কাঠের ওজন। বলছে কাঠের ওজন পানির ওজনের শতকরা কত ভাগ? ঠিক আছে। তাহলে শতকরার হিসাব তো শেখানো হয়েছে। পানির ওজন হচ্ছে 7/10, আর মানে কাঠের ওজন আর পানির ওজন হচ্ছে 1 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে হবে, অর্থাৎ 70%। হুম। এই সবাই কি বুঝছেন? এটার হিসাবটা আপনার এভাবে মেলাতে হবে, মানে ডেসিগ্রাম সেন্টিগ্রাম এইগুলার, আহ, 1 ঘন সেন্টিমিটার এগুলার হিসাব আছে একটা। হুম। আচ্ছা,
এটা অবশ্য একটা পরীক্ষাতে আসছে, এটা 9-10-এর অঙ্ক। আমরা তিনজন জেলের অঙ্কে চলে যাই, এটা খুবই আসে পরীক্ষায়। হুম। তিনজন জেলের মধ্যে মাছ ভাগ করতে হবে, 690টা মাছ আছে। এটা ভাগ হবে 2/3, 4/5, 5/6 এই অনুসারে। হ্যাঁ, তাহলে অনুপাত আপনার আগে ঠিক করতে হবে। হুম। তাহলে এই অনুপাতগুলো আপনার স্বাভাবিক অনুপাত নাই, বুঝতে পারছেন? অনুপাতগুলো দেখেন, একটা আছে 2/3, একটা আছে 4/5, একটা আছে 5/6। তো এগুলো স্বাভাবিক অনুপাত না। হুম। তো এগুলোর জন্য আপনাকে কি করতে হবে? এই প্রথমে হচ্ছে এই 3, 5 আর 6-এর লসাগু করতে হবে। হ্যাঁ, তাহলে এটা 3 দিয়ে ভাগ করলে এটা 1, 5 আর 2, তার মানে 30 হবে, তাই না? তাহলে 30 লসাগু হলো। হ্যাঁ, এই লসাগু 30টা আপনাকে কি করতে হবে? এই লসাগু 30টা এইগুলো সবার সাথে গুণ করে দিতে হবে। মানে এটার সাথে 30 গুণ অনুপাত, এটার সাথে 30 গুণ অনুপাত, এটার সাথে 30 গুণ। ওকে। তো গুণ করে দেওয়ার পরে কি করতে হবে? এটা দিয়ে কেটে দিতে হবে, তাহলে এটা হবে 10। তার মানে 10 দোকানে হচ্ছে 20। আচ্ছা, তারপর এটা দিয়ে কাটলে কত হবে? এটা হচ্ছে 5 6 30, 4 6 তাহলে 24। আর এটা দিয়ে কাটলে হবে 5 5 5 হচ্ছে 25। এই অনুপাতে টাকা ভাগ হবে, বুঝতে পারছেন? কি বলে, মাছ ভাগ হবে। তাহলে প্রথম জন পাবে, প্রথম জনের ভাগে কয়টা পড়বে? এই 690টার কি হবে? এখানে কয় অনুপাত? এখানে 20, 24 আর 25, তার মানে 69। এটার 69 ভাগের প্রথম জন পাবে 20 ভাগ, তার মানে 200টা। হুম। আচ্ছা, আর দ্বিতীয় জন কয়টা পাবে? এই 690-এর এই 24 ভাগ, এটা 24 ভাগ 69 দিয়ে, তাহলে এ পাবে 240টা। আর তৃতীয় জন কয়টা পাবে? এই 690-এর 25 ভাগ, তাহলে 250টা। এই হচ্ছে টোটাল। হ্যাঁ, বুঝতে পারছেন বিষয়টা কি? হুম। সবাই কি এটা মানে ধরতে পারছেন যে কোনটা কিভাবে কি করতে হবে? কোনো অসুবিধা হলে বলবেন, কারণ এগুলো একবার বুঝে না নিলে পরে সমস্যা হয়। আচ্ছা, তাহলে আমরা পরেরটাতে চলে যাই। বলছে একটা ত্রিভুজের তিন পরিসীমা হচ্ছে 45 সেন্টিমিটার। ত্রিভুজের বাহুগুলো হচ্ছে 3, 7 আর 5। তাহলে প্রত্যেক বাহু কত? পরিসীমা মানে তিন বাহুর যোগফল। তাহলে প্রথম বাহুটা হবে এই 45-এর কয় ভাগ হবে? এখানে 5 আর 3 8, সাথে 15 ভাগ। 15 ভাগের 3 ভাগ, তার মানে 9। আর দ্বিতীয়টা হবে কত? এই 45-এর 15 ভাগের কয় ভাগ? 5 ভাগ, তার মানে হচ্ছে 15, তাই না? তারপরে তৃতীয়টা হবে হচ্ছে এই 45-এর 15 ভাগের 7 ভাগ, তার মানে 21। এই তো, তিন বাহু বের হয়ে গেছে, ঠিক আছে। অনুপাতে ভাগ করা খুব একটা জটিল কোনো কাজ না। হ্যাঁ, এই সবাই বুঝতে পারছেন এটা? আচ্ছা, পরেরটাতে চলে যায় তাহলে। পরেরটাতে বলছে দুইটি সংখ্যার অনুপাত 5:7, এদের গসাগু হচ্ছে 4 হলে সংখ্যা দুইটির লসাগু কত? আচ্ছা, তো লসাগু গসাগুর একটা সম্পর্ক আছে। সম্পর্কগুলো আপনাকে আগে ভালো করে বুঝতে হবে। মানে আহ, ধরেন
লসাগু কি গসাগু কি এগুলো আগে ভালো করে বুঝতে হয়। হুম। যেমন যদি আমি আপনাকে বলি যে 5x আর 7x, এই দুইটার লসাগু কি আর গসাগু কি? তো লসাগুটা হচ্ছে এই দুইটার মধ্যে যেটা কমন যায় সেটা আগে লিখতে হবে। এই দুইটার মধ্যে কমন আছে কি কি? এক্স, এটা লিখলাম। এবার কমন নাই কি কি? 5 কমন নাই, 5 লিখলাম। 7 কমন নাই, 7 লিখলাম। এইটা গুণ করতে হবে, তাহলে কত হবে? 35x। বুঝতে পারছেন? আর যদি আমি বলি গসাগু, গসাগু তাহলে গসাগু কত হবে? গসাগু হবে এই দুইটার মধ্যে যেটা শুধু কমন আছে সেটা। বুঝতে পারছেন কথা? হ্যাঁ। তো এইটা আপনাকে ভালো করে আগে বুঝতে হবে যে লসাগু কি আর গসাগু কি। তো এখানে বলছে দুইটি সংখ্যার অনুপাত হচ্ছে আহ, আপনার 5:7। তাহলে আমরা লিখি একটি সংখ্যা হচ্ছে 5x আর অপর সংখ্যাটা হচ্ছে 7x। ঠিক আছে? তাহলে এই দুইটার লসাগু হচ্ছে 35x আর গসাগু কত? এক্স। তাহলে এক্স এর মান কত? এই যারা বলে দিছে গসাগু 4। তাহলে এখানে 4 লিখব। আমাদের জানতে হয়েছে লসাগু, তাহলে লসাগু হচ্ছে 35 × 4। তাহলে কত হবে? 140। তাই না? এই তো উত্তর হয়ে গেল। বুঝতে পারছেন বিষয়টা কি? আবার অনেক সময় আমরা কিছু কনফিউজড আইটেম করে ফেলি। অনেকে মনে করে যে লসাগু মানে হচ্ছে এইটার এটা গুণ করে দিলেই হয়। এটা গুণ করলে কিন্তু 35x² হয়ে যাবে। বুঝতে পারছেন? তখন কিন্তু আপনার জন্য আরো বিপদ হবে। হুম। এটা না, মানে মূল কথা হচ্ছে আগে যেটা কমন থাকে সেটা আগে নেবেন, তারপরে যেটা কমন থাকে না সেটাও নেবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আহ সাকিব, মুশফিকুর আর মাশরাফি 171 রান করলো। পাশ ফেলের অঙ্ক নাই মানে কোন পাশ ফেলের? পাশ ফেলের অঙ্ক তো শতকরার মধ্যে করাইছি না। আচ্ছা, নজরুলের বই পাইছেন? নজরুল কি বই দেখছেন কি অবস্থা? বা নজরুল বই চেক করছেন সব? করছেন? জি স্যার, পাইছি বই। বইয়ের মানে এটা ঠিক আছে সব? এটা মোটামুটি বাধাই টাধাই আমি তো দেখি নাই, মানে ওকে আমি বলছিলাম ওই সব করে দিছে। বুঝতে পারছেন? স্যার ভালোই হয়েছে, কুরিয়ারটা ভালো হয় নাই আর কি, প্যাকিংটা ভালো হয় নাই। ও আচ্ছা আচ্ছা। না, কুরিয়ারে আলোর সাথে তাহলে কথা বলতে হবে। মানে কুরিয়ারে আপনার ওই যে, মানে ও বই দিয়ে চলে আসে কুরিয়ারে, ওরাই প্যাকিং করে ঠিকানার বই দিয়ে চলে আসে, ওরা আবার প্যাকিং করে পাঠায়। ওই একটা খাকি কামে করে দিছে তো, খামটা ছিঁড়ে গেছে। ও আচ্ছা, না ওই খামে তো দেওয়ার কথা না। আমি তো বলছি যে ভালো একটা খাম দিতে হবে, যেগুলো 15 টাকা দামের একটা খাম আছে, যাতে বইটা সুন্দরভাবে যায় আর কি। হ্যাঁ, আমি আগে নিজেই দিতাম, কিন্তু সময়ের অভাবে আর এভাবে যেতে পারছি না। হ্যাঁ, আপনারা ওই খুব ভালোভাবে পড়তে হবে, একদম খুঁটিনাটি, বুঝছেন? ভালোভাবে পড়েন। কন্টেন্ট যেটা আছে না, ওই কন্টেন্টে আপনার অনেক কিছু পড়ার আছে। তো যাই হোক, আমরা এই সাকিব, মুশফিক আর মাশরাফির কথায় চলে আসি। এখানে তিনজন, একজন হচ্ছে সাকিব, আর হচ্ছে বলছে যে এরা 171 রান করছে, এরকমই করে তিনজন মিলে তো 171ই করে। আগে সাকিব একটু ভালো রান করতো, আমরা যখন খেলা দেখতাম তখন সবাই মিলে 171 রান করতো। হ্যাঁ, মানে ইন্টারেস্টিং একটা বিষয় ছিল। আপনাদের একটা ইন্টারেস্টিং গল্প বলি। তো ওই আমাদের আগে তো কারেন্ট ছিল না বাসায়, আমরা যখন ছোটবেলায় খেলা, আমাদের কোথাও কারেন্ট ছিল না আমাদের এলাকায়। ওই আপনার অনেক দূরে খেলা দেখতে যেতে হতো, একটা বাড়ি কারেন্ট ছিল, ওদের একটা টিভি ছিল সাদা কালো। তো আমরা খেলা দেখতে যাইতাম। আপনার হচ্ছে যাওয়ার পরে ওই যে বিকেলের, মানে ওরা আবার এতটাই কিপটা ছিল যে ওই অ্যাডভার্টাইজ বা অ্যাড দিলে বা আজান যখন দেয় টিভি, তখন ওই ওই সময়টা টিভির লাইন খুলে রাখতো। তো এমনও সময় হয়েছে যে টিভির লাইনটা খুলে রাখছে,
পরে চালু করে দেখি সব খেলা শেষ হয়ে গেছে, সবাই আউট হয়ে গেছে। আগে মানে 2 উইকেট ছিল, 3 উইকেট ছিল। আর ওই আজান শেষ হয়েছে, তারপরে আবার লাইন দিছে, দেখি যে ইয়ে সে বা ওই অ্যাডভার্টাইজমেন্ট যখন একটু দেয় না এতে, কি কি সব খবর টবর অনেক সময় দেয় কিবা, তারপর দেখি আর নাই খেলা, সবাই আউট হয়ে গেছে। এই রফিক নামে একটা প্লেয়ার ছিল, স্পিনার, ও দেখি আছে শুধু। হ্যাঁ, তা আমরা তো তখন ছোটবেলায় তার খেলা বুঝতাম না, তখন তো যে বল জোরে মারে সেই ভালো। তা রফিক আবার কিন্তু নামলে একটা 6 মারতো, বুঝতে পারছেন? মানে ওর একটা বৈশিষ্ট্য ছিল 6 মারবে, মানে এক এক যদি ও 6টা রানও করে তো 1 6ই করবে, মানে ও সিঙ্গেল রান কোনোদিন নেয় না আর কি। এটা ওর একটা বৈশিষ্ট্য ছিল। তো রফিক যখন 6 মারে, ওই 6 মারার পরের বলে আউট হয়। তা আমার মনে আছে যে আমাদের তখনও মনের মধ্যে একটা আশা থাকতো যে রফিকই মনে হয় আমাদের ম্যাচটা জিতাবে। হ্যাঁ, তো যাই হোক, এই তার কিছুক্ষণ পরে রফিক আউট হয়ে যেত। তারপরে আমরা এই দীর্ঘ 4.5 5 কিলো রাস্তা হাঁটে হাঁটে বাসায় চলে আসতাম, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে, বুঝছেন? তো এই সেখান থেকে মনে হয় এই যে বই অঙ্কটা সেট করছে, সে চিন্তা করছে সাকিব, মুশফিক আর মাশরাফি 3জন মিলে 171 রান করছে। করার কথা তো একজনেরই। তো দেখ, সাকিব ও মুশফিকের আর মাশরাফির রানের অনুপাত হচ্ছে 3:2, মানে সাকিব আর মুশফিক হচ্ছে 3:2। হুম। আর হচ্ছে মুশফিক মুশফিক আর একটা হচ্ছে কে, মাশরাফি। আমাদের জীবনে অনেক গল্প আছে, বুঝছেন? কিন্তু আপনাদের জীবনে অল্প গল্প, আবার আপনার ছেলে মেয়েদের জীবনে আর কোনো গল্প নাই। হ্যাঁ, গল্প শেষ। কারণ হারিকেনের আলোতে পড়া আর আপনার মানে তাল পাখার বাতাস খাওয়া আর ভাতের ফ্যান খাওয়া, আর মনে করেন যে মাসে একদিন মাছ খাওয়া আর 2 মাসে একদিন মুরগি খাওয়া, এগুলো গল্প শুধু আমরাই বলতে পারবো। আপনারাও পারবেন না, আপনাদের ছেলে মেয়েরাও পারবে না। কারণ সেই যুগটা চলে গেছে, মানে মানুষের অভাব চলে গেছে। হ্যাঁ, বা আপনার আহ, মানে স্কুল কলেজে একই প্যান্ট ধুয়ে ধুয়ে পড়া, হ্যাঁ, এগুলো আর নাই। হ্যাঁ, আর ব্যাগ ছিল আমাদের বাজার করা ব্যাগ, আপনাদের তো এখন পিঠে ঝোলানো ব্যাগ। আমাদের সময় বাজার করা ব্যাগ দিতে স্কুলে যাইতে, বাজার করা ব্যাগের মধ্যে আমরা বই নিয়ে যাইতাম। ঠিক আছে, খুব ইন্টারেস্টিং, ইকোনো কলম দিয়ে লিখতাম। তো যাই হোক, এগুলো গল্প চলে যাবে, আস্তে আস্তে আর গল্প থাকবে না, ইতিহাস হয়ে যাবে সব। তাই আমরা সাকিব মুশফিকের এতে চলে আসি। তো এখানে এর 2জনেরই 3:2 রান, বুঝতে পারছেন? তাহলে এদের 3জনের রান এক জায়গায় করি দেখি। তাহলে সাকিব আর মুশফিক আর হচ্ছে মাশরাফি, হ্যাঁ, 3জন। তাহলে এইভাবে দ আকারে লিখতে হবে। তাহলে 3 তিরিকা 9, 3 দোকানে 6 আর 2 দোকানে কত, 4। তিন 3 তিরিকা 9, 3 দোকানে 6 আর 2 দোকানে 4, এইভাবে টাকাটা ভাগ হবে। হ্যাঁ নবে, আর বলেন। যে এই সেম প্রসেসটা স্যার ফার্স্ট একটা অঙ্কে দেখাইছিলাম স্যার। হ্যাঁ, এটা হচ্ছে ওই যে সাকিব মুশফিক, আবার মানে এই পাশেও তো দ আকারে গুণ হবে না? এই এটা হচ্ছে কি বাম যখন, পাশে। বুঝলাম না। হ্যালো। ও, না মানে আপনার সিস্টেমটা কি, যে যখন এই মানে একই মানুষ 2 অনুপাতের মধ্যে থাকবে, হ্যাঁ, তখন আপনার জি এরকম স্যার। ক্রসিং করে নেবেন আগে, ক্রসিং অবস্থায়, ঠিক আছে? এইভাবে, হ্যাঁ, মুশফিক মুশফিক ক্রসিং অবস্থায় আছে না, নিয়ে এইভাবে দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে। বুঝতে পারছেন? অনুপাত সেম হয়ে যাবে। হুম। কিন্তু স্যার সাজাবো মানে এইভাবেই সাজাইতে হবে, কিন্তু আমি বলতেছি স্যার এভাবে এই যে সাকিব এই দ আকারে তো গুণ করলেন স্যার ডান পাশে, বাম পাশে কি না 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 মানে না না না, ওখানে ওখানে গুণ করার সুযোগ ছিল না, ওখানে লাস্টে গুণ করে। বাম পাশে এমনিতে কারণ এইভাবেই কারণ লাস্টে দ আর আকারে। হচ্ছে, লাস্টে কার সাথে গুণ করবো, লাস্টে তো কিছু ছিল না। হ্যাঁ, এখানে তো আপনার হচ্ছে, এখানে যেমন আপনার 2টা এরকম 2টা আছে, ওখানে তো শেষে 2টা ছিল না, ওটা গুণ করার সুযোগ ছিল না। এরকম থাকলে আপনি গুণ করে মিলাই ফেলতে পারবেন। হ্যাঁ, ঠিক আর আছে। আমি বলতেছি স্যার
এই ডান পাশে যেমন 3 তিরিকে 9, হ্যাঁ, তারপরে 3 দুগুণে 6, হ্যাঁ। তারপরে 2 দুগুণে 4 এইভাবে দিচ্ছেন, কিন্তু এই পাশে তো সাকিব মুশফিক গুণ হবে এইভাবে নাকি, সেটা বলতেছি না আমি। সাকিব সাকিব মানে এইভাবে সাকিবের এইভাবে চলে যাবে এইভাবে। এই যে 3 3 9। এটা গুণ না, কিন্তু এইভাবে অনুপাতটা বসবে আর কি, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, সাকিব এইভাবে মুশফিক করতে পারো। আশরাফি তিন এইভাবে। তিরিকা 9, 3 2 6, 2 2 4। হুম। তাহলে এখন আমাদের সাকিবের রান কত হবে এখানে? সাকিবের রান হবে হচ্ছে 171 রানের মধ্যে আপনার হচ্ছে এই 6 আর 4-এ 10 19 ভাগ হবে, হ্যাঁ। 19 ভাগ হয়ে সাকিবের হচ্ছে 9 ভাগ। তাহলে এখানে 19 দিয়ে এটাকে যদি কাটি, 8 10 80 আর 8 9 72। 9 হলে 9 10 90 আর 81, হ্যাঁ 9 হবে, 9 9 81 তাহলে 81 রান। এটা দিয়ে কাটলে 9 হবে, 81 রান। সাকিবের হচ্ছে 81 রান, ঠিক আছে। আর মুশফিকের কত? মুশফিকের তাহলে আরো কম হওয়ার কথা, কারণ সাকিব এই যদি 81 রান হয়, তাহলে মুশফিকের হচ্ছে 6 ভাগ, তাহলে 6 নং হচ্ছে 54 রান হবে এর। হ্যাঁ, এটা হচ্ছে 54 হবে, ঠিক আছে। আর আপনার আরেকজন কে থাকলো? মাশরাফি। মাশরাফির হবে কত? আপনার হচ্ছে এটার 4 4 ভাগ হবে, তাই না? 4 9 36, তাহলে এটা হবে 36। বুঝতে পারছেন বিষয়টা কি? তো এরকমই রান করে ওরা। হ্যাঁ, তাপস। স্যার এটা যদি স্যার ওই যে থাকে আমাদের অনুপাত বার করতে পারে, হ্যাঁ, আমরা অনুপাত। তো রানটা বার করলাম, যদি রান দেওয়া থাকে আমরা অনুপাতটা বার করি, তাহলে সেটা কেমনে করবো? রান দেওয়া থাকলে অনুপাত তো আরো সহজ। আপনার হচ্ছে 84। হ্যাঁ। আপনার একজনের কত রান? 84, একজনের 54 আর একজনের কত? 36। এগুলো ভাগ করলে হয়ে যাবে, 2 দিয়ে ভাগ করবেন প্রথমে, ঠিক আছে। 4 দিয়ে তো ভাগ যায় মনে হয়, 4 দিয়ে ভাগ করবেন। 4 দিয়ে ভাগ করলে এটা কত হবে? 4 21 হবে। এটা হচ্ছে 4 না, 4 দিয়ে যাবে না, 4 দিয়ে মনে হয় যাবে না। হ্যাঁ, 9 দিয়ে যাবে। আহ, এটা 84 না, 81 ছিল, এটা 81 ছিল, 9 দিয়ে যাবে। 9 9 81, 6 9 54, 4 9 36, এই তো হয়ে গেল। হুম। জি স্যার, বুঝছি স্যার। হ্যাঁ, আচ্ছা, এরপরে চলে আসি। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেক পরীক্ষাতে আসছে। বলছে একজন অফিসে 2 জন কর্মকর্তা, 7 জন অফিস সহকারী, 3 জন অফিস সহায়ক আছে। একজন অফিস সহায়ক যদি 1 টাকা পেলে, একজন অফিস সহকারী পাবে 2 টাকা, আর একজন কর্মকর্তা পাবে 4 টাকা। তাদের সবাই মিলে 1.5 লক্ষ টাকা হলে কে কত টাকা বেতন পায়? হ্যাঁ। তো যাই হোক, এখন হচ্ছে প্রথমে আমরা আসি হচ্ছে আহ, কর্মকর্তা। হ্যাঁ, এখানে লিখি হচ্ছে কর্মকর্তা, ঠিক আছে। কর্মকর্তা। হ্যাঁ। তারপরে হচ্ছে এটা হচ্ছে অফিস সহকারী, আর এটা হচ্ছে কি? সহায়ক। এই তো, এই 3 শ্রেণীর মানুষ। হ্যাঁ। তো প্রথমে আছে হচ্ছে আপনার কর্মকর্তা আছে কয়জন? অফিসে কর্মকর্তা আছে 2 জন, অফিস সহকারী আছে 7 জন, আর অফিস সহায়ক আছে 3 জন। হ্যাঁ। তাহলে কর্মকর্তা পাবে কয় টাকা? 4 টাকা, তাহলে একে 4 দিয়ে গুণ করব। অফিস সহকারী পাবে কয় টাকা? হচ্ছে 2 টাকা, একে 2 দিয়ে গুণ করব। আর হচ্ছে অফিস সহায়ক পাবে কয় টাকা? 1 টাকা, তাহলে একে 1 দিয়ে গুণ করব। হুম। তাহলে এটা হবে 4 দোকানে 8, এটা হবে 7 দোকানে 14, এটা 3 1 3। এই অনুপাতে টাকাটা ভাগ হবে। বুঝতে পারছেন? তাহলে প্রথমে কর্মকর্তার কথায় আসি। কর্মকর্তা আহ, হচ্ছে টোটাল কত টাকা আমাদের? 1,50,000। এই 1,50,000 টাকার কয় ভাগ হবে? এখানে দেখেন আছে 8 ভাগ, 14 ভাগ আর 3 ভাগ। 14 3 17, 8 25 ভাগ। এই 25 ভাগের 8 ভাগ পাবে কর্মকর্তা, ঠিক আছে। তাহলে এখানে 25 দিয়ে এটাকে কাটলে কত হবে? 6,000, তাই না? 6,000, 6 48,000, 48,000, সরি 48,000, 48,000। কিন্তু কর্মকর্তা কয়জন? এখানে 2 জন, তাহলে 2 দিয়ে ভাগ।
তার মানে 24,000 টাকা, প্রত্যেকে 24,000 টাকা পাবে। একজন কর্মকর্তা পাবে হচ্ছে 24,000 টাকা। শেষ। এরপরে আসি হচ্ছে কে, সহকারী না, সহকারী। তাহলে এই 1.5 লক্ষ টাকা, এর হচ্ছে 25 ভাগের 14 ভাগ পাবে হচ্ছে সহকারী। তাহলে 6 × 14 = 84 নাকি, 84,000 টাকা। এরা কয়জন? 7 জন। তাহলে 7 দিয়ে ভাগ করলে একজন পাবে 12,000। ঠিক আছে। আর থাকলো কে? আর থাকলো হচ্ছে সহায়ক, অফিস সহায়ক না। তাহলে অফিস সহায়কের হচ্ছে 1.5 লক্ষ টাকার 25 ভাগের, এরা পাবে 3 ভাগ, তার মানে 18,000। 18,000, এরা আছে কয়জন? 3 জন। তাহলে একজন পাবে 6,000 টাকা করে। এই তো, ঠিক আছে, এই আর কি অঙ্ক। বুঝছেন সবাই? হুম? এটা বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এটা মিশাই দেয়, পরেরটাতে চলে যায়। এটা নিজে নিজে করে না, এইটাতে আসি। এটা খুব ইম্পর্টেন্ট। বলছে ধান থেকে উৎপন্ন চালের অনুপাত হচ্ছে 3:2, আর গম থেকে উৎপন্ন সুজির অনুপাত 4:3। ঠিক আছে। তাহলে আপনার সমান পরিমাণ ধান ও গম থেকে উৎপন্ন চাল আর সুজির অনুপাত কত? হ্যাঁ, আচ্ছা। তো এখানে আপনি একটা জিনিস বোঝার চেষ্টা করেন, মানে আপনি যদি 3 কেজি ধান ভাঙান তাহলে 2 কেজি চাল হবে। 3 কেজি ধান থেকে 2 কেজি চাল হবে। আর 4 কেজি গম থেকে 3 কেজি সুজি হবে। বুঝতে পারছেন কথা কি? হুম। তাহলে আপনি সমান পরিমাণে ধান এবং গম ভাঙাবেন। তাহলে ভাঙানোর পরে যে আপনার চাল হবে আর সুজি হবে সেটার অনুপাত আপনাকে বের করতে হবে। বুঝছেন কথা কি সবাই? আচ্ছা, তাহলে এখন এই সমান পরিমাণ বলতে কয় কেজি ধান আর গম ধরবো, এটা ধরার সহজ উপায় হচ্ছে যে 3, 2, 4 এইগুলা যেগুলো আছে না, এগুলোর একটা লসাগু করা। তাহলে আপনার জন্য খুবই ভালো হবে। হ্যাঁ, যেমন 3, 2 আর 4, এর লসাগু কত হবে? এর লসাগু করলে হবে 12, তাই না? 12। তাহলে আমি ধরবো যে 12 কেজি ধান। হ্যাঁ, 12 কেজি ধান এবং 12 কেজি গম। তাহলে 12 কেজি ধানে চাল হবে কয় কেজি? চাল হবে কয় কেজি? আমরা জানি 3 কেজি ধানে 2 কেজি চাল, তাই না? তাহলে মানে আপনার যদি 3 কেজি ধানে 2 কেজি চাল, তাহলে 12 কেজিতে কত হবে? 8 কেজি চাল হবে, তাই না? 8 কেজি, 8 কেজি। আর 12 কেজি গমে সুজি হবে কয় কেজি? আপনার 4 কেজি গমে 3 কেজি সুজি। তাহলে 12 কেজিতে কত হবে? 9 কেজি, তাই না? 9 কেজি সুজি। তো বলছে এই দুইটার অনুপাত কত? তাহলে অনুপাতে যে 8:9 হয়ে গেল। বুঝছেন কথা কি? এই দুইটার অনুপাত বের করতে বলছে, তাহলে অনুপাত করে ফেললাম 8:9। হ্যাঁ, এই সবাই বুঝছেন? এটা কিন্তু পরীক্ষায় আসে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই কারো কোনো কনফিউশন আছে নাকি এগুলা?
আমাদের আহ, হচ্ছে এলাকার একটা জায়গা আছে, নাম হচ্ছে দয়রামপুর। আপনার নাম শুনছেন কিনা জানি না। আর্মিদের একটা ক্যান্টনমেন্ট আছে বিশাল। এই এটা বনপাড়া থেকে যেতে হয়, ওখানে একটা ভার্সিটিও আছে আর্মিদের। তো এই দয়রামপুরে আপনার একজন বিখ্যাত ব্যক্তি ছিল, ওনার নাম হচ্ছে এস কে সুর। হ্যাঁ, উনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিল। তো এই ভদ্রলোক প্রচুর টাকা পয়সা এলাকাতে খরচ করতো এবং মানুষের রাস্তাঘাট করে দিত, মন্দির করে দিত, অনেক টাকা ঢালতো। মানে মানুষের, মানে ধরেন মানুষ গেলেই টাকা পয়সা ঢালতো। তো ব্যাংকে চাকরি করে, কত টাকার বেতন পায়, তাই না? কিন্তু মানুষকে প্রচুর টাকা দেয়। এগুলা করতে করতে এলাকায় ব্যাপক সুনাম। এবার তার নামে মামলা হয়েছে। এই তত্ত্বাবধায়ক সরকার আশেপাশে এখন পালায় বেড়াচ্ছে। এখন যারা তার কাছ থেকে সাহায্য নিয়েছে তারাই দুর্নাম করতেছে যে সে দুর্নীতিবাজ, এই সেই। এটা হচ্ছে মানুষের বৈশিষ্ট্য। সুতরাং মানে এগুলো করে আসলে বেশি ফেভারিট হওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ মারুফা। তার শুরুর দিকটা আরেকবার একটু বলেন। মানে এখানে যেহেতু সমান পরিমাণ ধান আর গম নিতে হবে, তো তো এই জন্য আমরা এই 3, 2 আর 4, 3 এগুলা লসাগু করব। লসাগু করলে কয় কেজি হবে? 12। হ্যাঁ, তাহলে আমরা ধরে নেব যে 12 কেজি ধান আর 12 কেজি গম। তাহলে 12 কেজি ধান থেকে চাল হবে কয় কেজি? 3 কেজিতে যদি 2 কেজি হয়, তাহলে 12 কেজিতে 8 কেজি হবে না? 3 কেজিতে 2 কেজি গুণন 12, তাহলে 8 কেজি হবে। হুম। আর একইভাবে এটা হবে 9 কেজি। তাহলে এই দুটোর অনুপাত কত তাই বলছে। হ্যাঁ, সহজ কথা। আচ্ছা, এটা পরীক্ষায় খুব আসে। এই প্রশ্নটা দেখেন, এটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অনুপাতের এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বলছে একটা জমির ক্ষেত্রফল 432 বর্গ মিটার। জমির দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে অপর জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হচ্ছে 3:4, আর 2:5 হলে অপর জমির ক্ষেত্রফল কত? আচ্ছা, এখানে আপনাকে যে অঙ্ক, এখানে যেটা প্যাঁচটা আছে অঙ্কের মধ্যে, আমরা মনে করি যে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত মানে এটা দৈর্ঘ্য আর এটা প্রস্থ, এটা মনে করি। এটা ঠিক না। এখানে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত মানে হচ্ছে এই দুইটাই দৈর্ঘ্য। হ্যাঁ, এই দুইটাই দৈর্ঘ্য, এই দুইটা হচ্ছে প্রস্থ। এইটা হচ্ছে প্রথম জমির দৈর্ঘ্য আর এটা হচ্ছে পরের জমির দৈর্ঘ্য। আর এখানে এইটা হচ্ছে প্রথম জমির প্রস্থ, এটা হচ্ছে পরের জমির প্রস্থ। বুঝতে পারছেন? আপনি যদি এই দৈর্ঘ্য প্রস্থ এখানে যেভাবে লেখা আছে এইভাবে যদি অনুপাত চিন্তা করেন, তাহলে এই অঙ্ক কখনোই সম্ভব না। হ্যাঁ, তাহলে আমরা লিখবো যে প্রথম জমির দৈর্ঘ্য প্রথম জমির দৈর্ঘ্য হচ্ছে 3x, আর প্রস্থ হচ্ছে কি 2x, 2y। হ্যাঁ, প্রস্থ হচ্ছে 2y, এই যে 2y এটা। তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল মানে আমরা জানি দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করতে হয়, সমান সমান 432। তাহলে এখানে আপনার হচ্ছে এক্স ওয়াই এর মানটা কত হবে? এটা 3 দোকান 6 দিয়ে ভাগ হবে। 6 দিয়ে ভাগ করলে 6 7 42, আর 6 দোকানে 12। আচ্ছা, এরপরে এরপরে অপর জমি। অপর জমির দৈর্ঘ্য কত? অপর জমির দৈর্ঘ্য হচ্ছে 4x, আর প্রস্থ হচ্ছে কি 5y। হ্যাঁ, তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে 4 5 20 xy। হ্যাঁ, তাহলে 20 xy মানে হচ্ছে এটা 20 গুণন এটা 72, তাহলে 1440, এই এত বর্গমিটার। ওকে, বুঝছেন কথা? হ্যাঁ, প্রশ্ন বুঝছেন? এখানে ভুলের জায়গাটা কোন জায়গায় এটা ধরতে হবে। হ্যাঁ,
এটা কার কোনো কনফিউশন আছে, মানে মূল জায়গাটা ধরতে পারছেন কি সবাই? আচ্ছা, পরেরটাতে যাই। বলছে জেমি ও সিমি একই ব্যাংক থেকে একই দিনে 10% সরল মুনাফায় আলাদা আলাদা ঋণ নিল। মানে জেমি কিছু টাকা নিছে, সিমি কিছু টাকা নিছে। জেমি 2 বছর পরে যত টাকা শোধ করবে, আহ, সিমি 3 বছরে তত টাকা শোধ করবে। তাদের ঋণের অনুপাত কত? হ্যাঁ, তাহলে জেমির জেমির ঋণ হচ্ছে X টাকা। হ্যাঁ, আর সিমির ঋণ হচ্ছে Y টাকা। এখন অনুপাত জানতে চাইছে, মানে X অনুপাত Y, এইটা বের করতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, তো প্রশ্ন মতে প্রশ্ন মতে X টাকা, এটার কয় পার্সেন্ট সুদ দিবে সে? মানে X টাকা তার হচ্ছে আসল। হ্যাঁ, জেমির কথায় আসি। জেমির হচ্ছে X টাকা আসল। এই X টাকার উপরে কয় পার্সেন্ট সুদ তার? 10%। কয় বছর? 2 বছর। এটা হচ্ছে জেমির জেমির সুদ আর আসল। জেমির সুদ আর আসল। ওকে। আর সিমির কথায় আসি। সিমি হচ্ছে ওয়াই প্লাস ওয়াই এর কত পার্সেন্ট? 10% সুদ। কয় বছর? সিমির হচ্ছে 3 বছর। এটা হচ্ছে সিমির সুদ আসল। এখন বলছে জেমি যত টাকা দেবে সিমিও তত টাকা দেবে, মানে এই দুইটা সমান সমান। ঠিক আছে, তাহলে এটা এক্স প্লাস, এটা হচ্ছে 20, এটা হচ্ছে ওয়াই প্লাস 30y/100। ওকে, তাহলে এখানে 100 লসাগু করলে 100x আর 100 মানে 20x মিলে 120x হবে এটা। আর এটা হবে 100 আর 30y মিলে 130y/100। ওকে, তাহলে এখান থেকে আপনার নিচের থেকে 100 আর উপর থেকে 10 দিয়ে ভাগ করে দিই, তাহলে 12x সমান সমান 13y। তাহলে x/y সমান সমান হচ্ছে 13/12। এই তো, অর্থাৎ 13:12। এইটা হচ্ছে তাদের লোনের টাকা। মানে এই যদি 13 টাকা লোন নেয়, ও হচ্ছে 12 টাকা লোন নেবে। হ্যাঁ, বুঝছেন বিষয়টা কি সবাই? তাপস, তাপস কিছু বলতেন কি না? হ্যাঁ তাপস। স্যার বলতেছি স্যার ওই যে স্যার গুণ কাটাকাটিটা একটু মানে কনফিউজ আছে কাটাকাটি। কনফিউজ কিছু নাই, এই শূন্য এই শূন্য কাটাকাটি শেষ, এই এই 100 100 কাটাকাটি শেষ, এই তো। তো এটা উপরে উপরে কাটাকাটি হয়েছে। হ্যাঁ, হতে পারে, অসুবিধা কি। মানে আপনার উপরে 10 10 তো 10 দিয়ে ভাগ করে দিলে হয়ে গেল, নিচে 100 দিয়ে ভাগ করে দিলে হয়ে গেল। জি স্যার বুঝছি। গেল, জিমি সিমি গেল। হ্যাঁ, আশিক মিজান। হ্যাঁ, আশিক মিজানের কথা আসি। আশিক মিজান আর অহনা, 4 জন এখানে। আশিক মিজান অনিকা অহনা। এক 1,32,500 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলো। 1 বছর শেষে 26,500 টাকা লাভ হলো। এখন এই যে মূলধন ছিল, এদের আশিক আর মিজানের অংশ ছিল 2:3। হচ্ছে মিজান আর অনিকের ছিল 4:5।
অনিকার আর অহনার ছিল হচ্ছে 5:6। তাহলে এদের মানে নর্মাল অনুপাতটা আগে বের করতে বলছে আমাদের, যে অনুপাতটা কত হবে। তো এইটা তো বের করে একবার শিখালাম, মনে আছে? আশিক আর মিজান, আশিক আর মিজানের কত? 2:3। মিজান আর অনিকা কত? 4:5। তাহলে এই মিজান মিলাতে হবে আমাদের, তাই না? এই যে, তাহলে আমরা লিখবো হচ্ছে আশিক, মিজান, অনিকা, এইটা মিলে হচ্ছে, এটা 2 4 দোকানে 8, এটা 3 4 12, 3 5 15, মানে এই যে এইভাবে। হ্যাঁ, আচ্ছা। এখন আমাদের তাহলে আশিক, মিজান আর অনিকা, এরপরে বলছে যে লাস্টে কার কার আছে? হুম, আশিক, এই এই দুইটা আমাদের হয়ে গেল, তাই না? এখন আছে অনিকা আর অহনা। তাহলে আমাদের অনিকা আর অহনা, তাহলে দেখেন অনিকার কত আছে এখানে? 5। আর অহনার আছে 6, তাই না? তাহলে অনিকারটা মিলালে হবে আমাদের। এই যে এখানে 15 আছে না, তাহলে এর সাথে আমাদের 3 গুণ করি, তাহলে 15:18 হচ্ছে। তাহলে এই যে চারটা নজরুল লিখছে, আশিক, মিজান, তারপরে কে? অহনা, না অনিকা আর অহনা, এই চারজন কত টাকা কত টাকা হবে তাহলে? এটা হচ্ছে 8, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 18। বুঝছেন? এই এই হচ্ছে অনুপাত। বুঝতে পারছেন বিষয়টা কি? তো এটা বের করতে হবে প্রথমে। এরপরে আমাদের বলছে কি, ব্যবসার মূলধন কার কত, এটা বের করতে হবে। তাহলে এখানে এই যে 1,32,500 টাকা, প্রথমে আসি আশিকের কথায়। আশিক, আমাদের মূলধন ছিল কত কত মনে আছে? 8, 12, 15, 18, এই অনুপাতে। 1,32,500 কয় ভাগ হবে? এটা ভাগ হবে হচ্ছে 12, 30, আর এদিকে হচ্ছে 23, তাই না? তাহলে 53 ভাগ হবে। 53 ভাগের 8 ভাগ পাবে হচ্ছে আশিক। তাহলে 53 দিয়ে যদি এটাকে আপনি কাটেন, তাহলে কত হবে? 53কে যদি আমি হচ্ছে আপনার 2 দিয়ে দেই, তাহলে হচ্ছে এদিকে 106, আর থাকে কত? 26, 265, তাহলে এটা হচ্ছে 5। তাহলে 2500, তাহলে 2500 হলে 8 25 হচ্ছে 200, তাই না? তাহলে 200 আর 200, তার মানে আশিকের হচ্ছে 20,000 টাকা। আশিকের মূলধন হচ্ছে 20,000। হ্যাঁ, আচ্ছা। এরপরে যদি বলে মিজানেরটা কত, তো এখানে মিজানেরটা লিখলে হবে, খালি ভাগটা চেঞ্জ হবে। এর ভাগ কত? মিজানের ভাগ কত? মিজানের ভাগ হচ্ছে 12 ভাগ, তাহলে এটা হচ্ছে 30,000। হ্যাঁ, আর আর কে ছিল? আপনার অনিকা, অনিকার ভাগ কত? অনিকার ভাগ হচ্ছে 15, তাই না? তাহলে অনিকা, এটার 15 ভাগ, তাহলে কত হবে এটা? আপনার 25 10কে 250, আর 5 25, 75, তাই না? না, 125,
মানে 25 আপনার 12টা হলে 300, আর 3টা হলে হচ্ছে 75, তাহলে হচ্ছে 37,500, তাই না? আর বাদ বাকি যেটা থাকে কে, আর একজন আছে অহনা নাকি? অহনা। এই অহনার কয় ভাগ হবে? 18 ভাগ। অহনা হচ্ছে 18 ভাগ। তাহলে 20 ভাগ হলে হতো 50,000, কিন্তু 5,000 ভাগ, তাহলে 45,000, তাই না? এই আর কি মূলধনের ভাগ, বুঝতে পারছেন? এত টাকা মূলধন হবে। এখন যদি বলে আপনার টাকা ভাগ করতে হবে, তো টাকা ভাগ করবেন ওই অনুসারে। বলছে যে বছর শেষে 60% যে লাভ হয়েছে তার 60% বিনিয়োগ করা হলো, আর বাকি টাকা মূলধন অনুপাতে ভাগ করা হলো। হ্যাঁ, বোঝেন আগে মূলধন অনুপাতে। তাহলে মূলধন কার কতটা বের করলাম? মূলধন তো ভুলে গেলাম, কার কতটা বের করছিলাম। হ্যাঁ যাক, মনে আছে, অসুবিধা নেই। বলছে যে প্রথমে আপনার এই যে 26,500 টাকা, তাই না? এই টাকার প্রথমে আপনি 60% ব্যবসায় বিনিয়োগ করবেন। তাহলে বন্টন করবেন কয় টাকা? এটা 40% বন্টন করবেন নাকি, 40/100, এটা আপনি বন্টন করবেন। তাহলে এই শূন্য কাটা। তাহলে এটা 4 দিয়ে করলে হচ্ছে 4 × 5 = 20, হাতে 2, 4 × 6 = 24, হাতে 26, হাতে 2, 8 আর 2 = 10। ঠিক আছে, আর একটা শূন্য, মানে 10,600 টাকা আপনি ভাগ করবেন। মানে 60% ব্যবসায় দিয়ে দেবেন, 40% ভাগ করবেন, 10,600 টাকা আপনার ভাগ হবে। এই যে ভাগটা হবে, এই ভাগ কি অনুপাতে হবে? মূলধন অনুপাতে হবে। বুঝতে পারছেন? মূলধনের সরল অনুপাত। আমরা মূলধনের সরল অনুপাত পেয়েছিলাম কত কত মনে আছে? একটা ছিল 8, 12, একটা 15, একটা হচ্ছে 18। তো বলছে অহনা আর আশিক। অহনার ছিল এইটা, এটা ছিল অহনার, মানে শেষেরটা ছিল অহনার, আর প্রথমটা ছিল হচ্ছে আশিকের। বলছে এই দুইটার মধ্যে পার্থক্য কত, মানে কে কত টাকা বেশি লাভ, মানে এই অহনা আশিকের লভ্যাংশের মধ্যে কে কত টাকা বেশি পাবে। তো এখানে বোঝা যাচ্ছে অহনা মানে বেশি পাবে, কারণ অহনার হচ্ছে 18 ভাগ, আর আশিকের হচ্ছে কয় ভাগ? 8 ভাগ। তাহলে আমরা লিখবো যে অহনা বেশি পাবে। অহনা বেশি পাবে। কয় টাকা বেশি পাবে? এই যে 10,600 টাকা আপনার কয় ভাগ হবে? 53 ভাগ, তাই না? হয়ে অহনা কয় ভাগ বেশি পাবে বলেন তো? 10 ভাগ, কারণ এর হচ্ছে 8 ভাগ আর ওর 18 ভাগ, তার মানে 10 ভাগ বেশি পাবে। তাহলে এটা দিয়ে কাটলে হচ্ছে 200, তাহলে 2,000 টাকা বেশি পাবে। 2,000 টাকা আশিকের থেকে অহনা হচ্ছে লাভের ভাগ বেশি পাবে। এই অনেক অঙ্ক করে ফেললাম নাকি আজকে? 30টা অঙ্ক করার কথা একদিনে, কিন্তু হয় না, সময়ও হয় না। সময় আসলে খুব দ্রুত যায়। আচ্ছা, এটা করবেন, 15 নম্বরটা করবেন, হ্যাঁ। 15 16 এটা তো করালাম একবার, 3 4 5। এটা করতে পারবেন দেখেন তো? 1/2, 1/3, 1/9 অনুসারে এই টাকাটা ভাগ করতে পারবেন? 5,100 টাকা ভাগ করতে পারবেন? এটা কি করতে হবে? প্রথমে প্রথমে আগে লসাগু করতে হবে, তাই না? 2, 9 আর 3 এর লসাগু করতে হবে। করে নিয়ে আপনার হচ্ছে ওই সবার সাথে গুণ করে দিলে সাধারণ একটা অনুপাত হয়ে যাবে, ওইটা দিয়ে ভাগ করে দিতে হবে। ঠিক আছে, এই আচ্ছা। আজিজ, আবেদ আর আশিকের মধ্যে 860 টাকা ভাগ করে দিতে হবে। আজিজ আর আবেদ আর আশিক, মানে বলছে আজিজ যদি 5 টাকা পায়, তাহলে আবেদ পাবে হচ্ছে 3 টাকা। বুঝছেন ব্যাপারটা কি? মানে জেনারেল আজিজ ছিল না আমাদের, এই আজিজ যদি 5 টাকা পায়, তাহলে আবেদ পাবে হচ্ছে কয় টাকা? 5 টাকা পাইলে আবেদ পাবে 3 টাকা। আর আশিক যদি হচ্ছে, আশিক পাবে 4 টাকা, মানে আশিকেরটা একসাথেই তো হচ্ছে 4 টাকা, এরকম ভাবে ভাগ। সিম্পল, হ্যাঁ। ওকে, ওর মধ্যে টাকা ভাগ করে ফেলবেন।
আমি এটা করে আজকে শেষ করে দেবো, হ্যাঁ, অন্যটা চলে যাব। আমাদের জেনারেল আজিজের একটি ছিল প্রাইম মিনিস্টার ম্যান, আপনারা দেখছিলেন তো সবাই। একটা দেশের আর্মি চিফ, সে মনে করেন তার ভাই, সে নিজে লুটপাট চিটারি বাটপারি মানুষকে খুন টুন করে চলে, এটা কোনো কথা? মানে আর মানে কিছু, মানে কোন দেশে আমরা বসবাস করি বলেন দেখি? মানে মানুষের তো একটা, মানে সিভিলাইজেশন বলে তো একটা কথা আছে নাকি? আমরা একেবারে আউট অফ সিভিলাইজেশন। মানে একটা দেশের আর্মি চিফ, পুলিশের বড় বড় অফিসাররা, এই দেখি ক্যারেক্টারের সমস্যা, আজীব কথাবার্তা, মানে শুনলেই মাথা নষ্ট হয়ে গেলে। সে কাদের হাতে আমরা দায়িত্ব দিয়ে রাখছি, বুঝতে পারছেন? যত বড় অফিসার তত ক্যারেক্টারের প্রবলেম। মানে কি যে সমস্যা কে জানে, বুঝি না এগুলা। আচ্ছা, বলছে ক আর ক্ষয়ের আয়ের অনুপাত 3:2 আর 5:3 ব্যয়। তার মানে এর ক এর সঞ্চয়, সঞ্চয় হচ্ছে, দেখেন এর আয় করে 3x আর ব্যয় করে হচ্ছে 5y। এই যে এটা ব্যয়, 5 এটা ব্যয়। তাহলে এই দুইটা বিয়োগ করলে সঞ্চয় হবে কয় টাকা? সঞ্চয় 1,000 টাকা। 1,000 টাকা, এই যে 1,000 টাকা সঞ্চয়। এবার ক্ষয়ের কথায় আসি। ক্ষয়ের হচ্ছে আয় হচ্ছে 2x টাকা, কিন্তু ব্যয় করে হচ্ছে 3y টাকা। এও 1,000 টাকা সঞ্চয় করে, বুঝতে পারছেন? এখন বলছে এর আয় কত। তার মানে আমাদের এক্স এর মান বের করতে হবে এখানে। এক্স এর মান বের করতে হলে এই সমীকরণকে কিভাবে ঠিক করতে হবে বলেন তো? আমাদের এই ওয়াইটাকে ম্যাচ করাতে হবে, হ্যাঁ। তাহলে আমরা 1 নং সমীকরণকে গুণ করব হচ্ছে, হ্যাঁ, না, জাতি হিসাবে অসভ্যতার ব্যাখ্যা আছে, আমি এটা জানি। জাতি হিসেবে অসভ্যতার একমাত্র ব্যাখ্যা হচ্ছে, আমরা মানে এই প্রাচীনকাল থেকে যে কাজটা করে আসি সেটা হচ্ছে, নিজের যতক্ষণ পর্যন্ত ফেভারে কোনো কিছু না আসবে ততক্ষণ পর্যন্ত আইন কানুন ধর্মীয় বিধি নিষেধ এগুলো সব আমরা খুঁজবো, হ্যাঁ। ধরেন আপনি একটা মানে ভালো কাজ করছেন, এখন আপনার ভালো কাজটা প্রমাণ করার জন্যে আহ, মানে কেউ তো রাজি নাই, আবার আপনাকে খারাপ প্রমাণ করার জন্য আরেকজন, ধরেন আমি আপনি চেষ্টা করবো আপনাকে খারাপ প্রমাণ করা। যতক্ষণ পর্যন্ত আমার অধীনে আইন কানুন না নিয়ে আসতে পারবো ততক্ষণ পর্যন্ত বিভিন্ন দলিল উপস্থাপন করবো, করে 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 বাস নিজের স্বার্থ যখন ঠিক হয়ে যাবে তখন ঠিক। তো এইটার প্রধান সমস্যাটা হচ্ছে কি, যে আমাদের মানে একটা প্রধান সমস্যা যে লোভ বেশি। জাতি হিসাবে আমরা অনেক লোভী, বুঝছেন? হ্যাঁ, আপনাদের লোভে তো পড়েননি, মানে যারা পড়ছে তারা জানে লোভ খুব খারাপ জিনিস। একটা মানুষ, আপনি চাকরি করবেন, হ্যাঁ, ধরেন আপনি ব্যবসা করলেন। আচ্ছা, আপনি কিভাবে আশা করেন যে আমি একটা ব্যবসার পুঁজি হচ্ছে আমার 5 লাখ টাকা, আমি ইনকাম করবো 50 লাখ টাকা? এটা আশা করেন কেন? করে কেন মানুষ? লোভের কারণে। 5 লাখ টাকার ব্যবসা মাসে 10,000 টাকা ইনকাম হলে তো খুশি থাকার কথা, বা 15,000 টাকা ইনকাম হলে খুশি থাকার কথা, হ্যাঁ, ঠিক আছে। তো সেটা তো না। এই তো প্রধান সমস্যা এখানে, বুঝতে পারছেন? যেমন আমরা চাকরি করি, যেমন আমি চাকরি করি, আমার জীবনের মনে করেন যে আশা আছে বড় একটা কিছু, এক দেশে যাব বেড়াতে, একটা বাড়ি করব, এই করব, আশা মনে থাকতেই পারে। আমার সামর্থ্য নাই, আমি করলাম না, মিটে গেল। আশা থাকা তো দোষের কিছু না। আপনি 1 ভরি স্বর্ণ গয়না কিনবেন, আশা থাকতেই পারে, কিন্তু আপনার সামর্থ্য নেই, কিনবেন না। তা আশা থাকলে যে সবই করা লাগবে তার তো কোনো মানে নেই, আছে কি? কিন্তু ওই যে মনের মধ্যে লোভটা থাকি যায়, এই লোভের থেকে তো মানুষ অন্যায় করে, আর তো কোনো কারণ নাই, একটাই কারণ, অন্যান্য জাতি জনসংখ্যা কম, তাদের সম্পদ বেশি, তাদের লোভ কম, তারা অন্যায়ও কম করে, কারণ সম্পদই তো অ্যাভেলেবেল। তাদের অন্যায় করার দরকারও হয় না, আর মানে লোভও কমে গেছে, অনেক দিন চর্চা করতে করতে কমে গেছে। আর আমাদের লোভ কমে না যে, কিভাবে হবে? আমরা তো পারবো না, বুঝতে পারছেন? আমাদের তো সম্ভব না। আস্তে আস্তে ঠিক হবে হয়তো, মানে কিছুদিন যাইতে মানুষ একটা সময় তো ঠিক হয়। ওই ব্রিটিশ ইউরোপিয়ান জাতি বলেন, ওরাও তো অনেক খারাপ ছিল আগে,
ওরাও আস্তে আস্তে এই যখন সম্পদ হাতে পাইছে তখন ঠিক হয়েছে। তা আমাদেরও হবে, আস্তে আস্তে হবে, কিন্তু ধরেন সমস্যা হচ্ছে যে জেনেটিক্যালি কিছু প্রবলেম আছে তো। তো এখানে আপনার এই যে পদ 1 নং সমীকরণ যেটা, এইটাকে আমরা গুণ করবো হচ্ছে 3 দিয়ে, হ্যাঁ। আর 2 নং যেটা সমীকরণ, এটাকে গুণ করবো হচ্ছে 5 দিয়ে। গুণ করে বিয়োগ করে দেবো, তাহলে দেখবেন কাটাকাটি যাবে। কিভাবে? এটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে এটা হবে 9x, আর এটা 3 × 5 = 15y, আর এটা হচ্ছে 3000 নাকি। আর এটাকে যদি আমরা গুণ করি 5 দিয়ে তাহলে এটা হচ্ছে 10x, আর এটা হবে 9, না 15y, আর এটা হচ্ছে 5000। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আপনি বিয়োগ করেন, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, তাহলে এখান থেকে একটা এক্স থাকবে, এটা এটা তো কাটাই গেল। এক্স সমান সমান 2000। তাহলে এখন বলছে ক এর আয় কত? ক এর আয় হচ্ছে 3x, তাহলে ক এর আয় হচ্ছে 3 দোকানে 6000। 6000, হ্যাঁ। এই, ঠিক আছে। তো এই 20টা করেন আজকে, নাকি এই 20টা বন্ধ থাক। আহ, আমি হচ্ছে এই আপনাদের আরো একদিন ওই অনুপাত করানোর পরে একটা অ্যাসাইনমেন্ট করতে দেবো না, আর আমি পরীক্ষা নেবো একটা, হ্যাঁ। আজকে আমি শিডিউল দিয়ে দেবো না, সামনের সপ্তাহে একটা পরীক্ষা নেব। তো দেখ, এই পর্যন্ত থাক, হ্যাঁ। এই 20টা আজকে প্র্যাকটিস করেন, আমি আগামী দিন দেখি আরো। অনেক এগুলো খুঁটিনাটি সবই করতে হয় তো, একদম মনে করেন যে এগুলো ছেড়ে দেওয়া যায় না, মানে ধরে ধরে প্র্যাকটিস করতে হয়। অনেক আছে, মানে মনে করেন যে প্রায় এই 200-250 অঙ্ক আছে, বুঝছেন, এই অনুপাতে। তা আমি সবগুলো করাবো না, এই যে এগুলো সব যেগুলো আসছে, বেশি বেশি আসছে, সেগুলো করাচ্ছি। আপনাদের অ্যাসাইনমেন্ট দেওয়ার এটা একটা উদ্দেশ্য, বুঝছেন, যে আমি তো সব ক্লাসে করাতে পারবো না। তে মানে সব করাতে গেলে, হ্যাঁ, আর একটা ক্লাস নিতে হবে মনে হয়, দেখি, হ্যাঁ। মানে একটা এক্সট্রা ক্লাস না নিলে এই চ্যাপ্টার মনে হয় শেষ হবে না। ঠিক আছে, মানে এখানে 20টা কেবল অঙ্ক শেষ করলাম, আরো তো 10টা অঙ্ক থাকলো, আরো আরো অনেক পড়া আছে না। তাই আমি যে ট্রান্সফরমেশনটা দেখি, আজকে আমাদের ট্রান্সফরমেশন একটু শুরু করা, আর পাশাপাশি প্রথমে আপনাদের একটু কাজ দিয়ে দিই। সেটা হচ্ছে যে আমাদের আজকে একটা ছোট চ্যাপ্টার পড়া ছিল, নাম্বার। এই নাম্বার চ্যাপ্টারটা আপনার মানে এখান থেকে প্রশ্ন হয়, বুঝছেন, প্রতিটা পরীক্ষায়। তো নাম্বার চ্যাপ্টারে আসলে এটা মুখস্থ একটা চ্যাপ্টার, এই জন্য আমি এটা সাথে আপনাদের অ্যাড করছি, মুখস্থ করতে হবে। তো আপনাদের প্রথম কাজ হচ্ছে যে এই যে যেগুলো ল্যাটিন ওয়ার্ড, যেগুলো বা গ্রিক ওয়ার্ড, এগুলো যেগুলো অ্যাবনর্মাল হয়, যেমন ইউএম, হ্যাঁ, অ্যাজ অ্যাডেন্ডাম, অ্যাডেন্ডা। এখন ইউএম যুক্ত যেটা, সেটা সিঙ্গুলার, আর শুধু সেটা হচ্ছে প্লুরাল, হ্যাঁ। যেমন আপনার ডেটাম, এটা সিঙ্গুলার, আর ডেটাটা হচ্ছে প্লুরাল। তারপরে ডিকটাম, এটা ডিকটা। এইখান থেকে একটা প্রশ্ন আসে, মানে 1 মার্ক আসে। এই এই যে টেবিলটা দেখছেন, 1 নম্বর টেবিল, এই টেবিল থেকে 1 মার্ক আসে, অবশ্যই 1 মার্ক আসে, হ্যাঁ। এবং মোস্ট অফ দ্য পরীক্ষাতে নাম্বার আসে এটা। আর এখানে 2 নম্বরে দেখেন ক্রাইটেরিয়ন আর ক্রাইটেরিয়া, আর ফিনোমিনন, ফিনোমেনা, এই 2টা ওয়ার্ড আছে, সেপারেট ওয়ার্ড, যেটা সিঙ্গুলারে অন থাকে, প্লুরালে গিয়ে ইয়ে হয়ে যায়। এটা একটু দেখবেন। আমাদের আরো কিছু সিঙ্গুলার প্লুরাল আছে, যেগুলো এস আই এস থাকে, সেটা এস ইএস হয়ে যায়। যেমন অ্যানালাইসিস, এটা অ্যানালাইসিস। অ্যাক্সিস, অ্যাক্সিস। ব্যাসিস, ব্যাসিস, দেখেন ইএস হয়ে গেছে। ক্রাইসিস, ক্রাইসিস। ডায়াগনসিস, ডায়াগনসিস। হাইপোথিসিস, হাইপোথিসিস। ওএসিস, ওএসিস, হ্যাঁ। এইগুলা একটু পড়বেন, এইগুলো খুব আসে। আচ্ছা, এখানে আসে কিছু কিছু আছে যে আপনার হচ্ছে ইউএস তুলে দিতে হয়, হুম। যেমন অ্যালাম নাস, এটা অ্যালাম নাই হবে, হ্যাঁ। ফোকাস, এটা ফোচি। জিনিয়াস, জিনি। রেডিয়াস, প্লুরাল আর রেডি, এইগুলা খুব ইম্পর্টেন্ট, এগুলো প্রত্যেক পরীক্ষাতে আসে। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে এখান থেকে এই যে রেডিক্স, রেডিসেস, ভার্টিক্স, ভার্টিসেস, অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিসেস, ইন্ডেক্স, ইন্ডিসেস, এগুলো খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। এগুলো একটু দেখ। তারপরে আপনার হচ্ছে এই যে এগুলো অ্যাবনর্ম ফ্রেঞ্চ কিছু ওয়ার্ড আছে, যেমন আপনার মিস্টার, এটা হচ্ছে মিস্টারের সিঙ্গুলার, এটা হচ্ছে মেসার্স, হুম। বা আপনার মেস ড্যামেস, হ্যাঁ।
মানে মিস্টার বলতে আমরা আসলে যেটা ছেলেদেরকে বুঝি, আসলে মিস্টার ছেলেদের বিষয়টা না। মিস্টার হচ্ছে মিস্টারের সঠিক বাংলাটা হচ্ছে আপনার মানে জনাব। এটা ছেলে মেয়ে উভয় হতে পারে, হ্যাঁ। আবার মেয়েদের ক্ষেত্রে আমরা অনেক সময় মিস বলি, MRS যেটা, বা ম্যাডাম বলি। তো যাক, ছেলে মেয়ে সবাইকে মিস্টার বলা যায় বা মিসও বলে, যাই হোক। তো এখানে এইটার সিঙ্গুলার প্লুরালটা দেখবেন। তারপরে যে শেরপা, হ্যাঁ, শেরপাটা খুব আসে, এটা একটা এস দিলেও হয়। আবার আরেকটা আছে হচ্ছে আপনার এখান থেকে যে এই ভিএস যুক্তগুলো, যেমন লিপ, লিপের সাথে হচ্ছে লিপস, লাইফ, লাইভস, লোভ, লোভস, কাপ, কার্পস, হ্যাঁ, হাফ, হাফস, নাইফ, নাইফস, সেলফ, সেলফস, এই যে ইএস যুক্ত যেগুলো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে আপনার এই যে আহ, এখানে ওয়াই যদি থাকে, ওয়াই গুলো আপনার আইএস দ্বারা চেঞ্জ হবে, যেমন আর্মি, আর্মিস, বেবি, বেবিস, বডি, বডিস, হ্যাঁ, এগুলো, ঠিক আছে। আর কিছু আছে যে টোটালি চেঞ্জ হবে, যেমন ম্যান, এটা ME-N, ম্যান। উইমেন, এটা উইমেন, ME-N, ম্যান। টুথ, এটা টিথ। ফুট, ফিট। গুজ, গিজ, GEES, গিজ, হ্যাঁ। আর এখানে আপনার হচ্ছে দেখেন ডরমাউস, ডরমাইস, লাউস, লাইস, মাউস, মাইস, হ্যাঁ, এগুলো কিন্তু অ্যাবনর্মাল চেঞ্জ। এই যেমন ব্রাদার, এটা সেদিন একটা পরীক্ষা আসছিল, ব্রাদার, এটা ব্রিদ ইন, হ্যাঁ, এটা বানানটাও কঠিন দেখেন, এটা কিন্তু ভুল হয়। কাউ, কাইন, চাইল্ড, চিলড্রেন, এইগুলো যে অ্যাবনর্মাল গুলো আসে, তো এই জন্য এগুলো খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, মানে বারবার করে লিখতে হবে, দেখতে হবে। আর কিছু কিছু আছে যেগুলো আপনার সিঙ্গুলার প্লুরাল সেম হয়, যেমন ডিয়ার, শিপ, সোয়াইন, হ্যাঁ, ক্যানন, কপস, স্পেস ক্যাপ্ট, তারপরে কড, স্যামন, হ্যাঁ, ডজন, এইগুলো যদি দেওয়া থাকে পরীক্ষা, অনেক সময় এটাও দিয়ে দেয়, তখন এটা সিঙ্গুলার প্লুরাল বের করার দরকার নেই, হ্যাঁ, ঠিক আছে। এটা সিঙ্গুলারও যা, প্লুরালও তাই, বুঝতে পারছেন। আর আমাদের হচ্ছে উম, এই যে কিছু সাবজেক্ট আছে দেখতে মানে প্লুরালের মতো মনে হয়, যেমন ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, পলিটিক্স, ফিজিক্স, এগুলো দেখতে প্লুরালের মতো মনে হয়, বাট এটা সিঙ্গুলার। ওকে, এইটা একটু মাথায় রাখবেন, তাহলে হবে। আর এই চারটা একটু দেখবেন, যে আই এর প্লুরাল উই, ইট এর দেম, মি এর আস, হিম, দেম, আওয়ার এর হচ্ছে মাই, আওয়ার, মাইন, আওয়ার্স, এটা আসে, কিন্তু মাইনের প্লুরাল হচ্ছে আওয়ার্স, দ্যাট এর হচ্ছে দোজ, হ্যাঁ। সিঙ্গুলার প্লুরাল থেকে এই 3 পেজ পড়লেই আপনার মানে নিশ্চিত ভাবে সিঙ্গুলার প্লুরাল সব কভার করবে। কোন পরীক্ষায় কি আসছে না আসছে অত কিছু জানার দরকার নেই, এগুলা পড়লে হবে, এগুলোর বাইরে আর কিছু আসে না, ঠিক আছে। আর এখানে আপনার আরেকটা ছোট জিনিস আছে, এটা একটু আজকে দেখাই। ট্রান্সফরমেশনটা না হয় আগামী ক্লাসে শুরু করা যাবে, কারণ ট্রান্সফরমেশনে অনেক একটু ডিপ সময় দিতে হবে আর কি একটু, হ্যাঁ। আমাদের দেশে ইকোনমিটা একটু পড়বেন, আমাদের দেশের ইকোনমি হচ্ছে বাংলাদেশের আহ, যে অর্থনৈতিক আহ, অর্থনীতি আর কি, হ্যাঁ। এই অর্থনীতির মধ্যে এখানে আমাদের সামাজিক নিরাপত্তাটা এখন ইম্পর্টেন্ট আছে। সামাজিক নিরাপত্তা হচ্ছে মধ্যে বয়স্ক ভাতা আছে, OMS, যে কার্যক্রম আমাদের দেশে, ওপেন মার্কেট সেল, কাজের বিনিময়ে খাদ্য, কাজের বিনিময়ে টাকা, VGD, VGF, GR, এগুলো হচ্ছে সব খাদ্য সাহায্য কর্মসূচির অধীনে আর কি পরিচালিত হয়, হ্যাঁ। আমাদের একটা প্ল্যানিং মিনিস্ট্রি আছে, প্ল্যানিং মিনিস্ট্রির কিছু ভাগ আছে, হ্যাঁ, পরিকল্পনা কমিশন আছে। পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান হচ্ছে প্রধানমন্ত্রী, সহসভাপতি হচ্ছে প্ল্যানিং মিনিস্টার, এখন আছে প্ল্যানিং উপদেষ্টা। তো এদের একটা হচ্ছে জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের নির্বাহী কমিটি আছে, যেটাকে ইংলিশে বলে এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, যেটা সংক্ষেপে একনেক বলে। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসবেই। এই বাংলাদেশে যেসব প্রজেক্ট অনুমোদন করা হয় সেগুলোর সর্বোচ্চ সিদ্ধান্ত প্রণয়নকারী সংস্থা প্রধানমন্ত্রী থাকলে, অথবা প্রধান উপদেষ্টা, উনি হচ্ছে এই আহ, এটার সভাপতি হবে, হ্যাঁ। আচ্ছা, আমাদের জাতীয় অর্থনৈতিক একটা পরিষদ আছে, জাতীয় অর্থনৈতিক পরিষদ। আহ, এই দুইটার কাজ কিন্তু ভিন্ন। ওইটা হচ্ছে দেখেন একনেক, আর এটা কিন্তু নেক, NEC যেটা।
এটার কাজ হচ্ছে প্ল্যান করা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা আছে বা বিভিন্ন বার্ষিক পরিকল্পনা, এডিপি, এগুলো কাজ এদের। হুম। ঠিক আছে। আচ্ছা, এই আমাদের দেশের দারিদ্র্য বিমোচন করার জন্য কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল সরকার থেকে, যার মধ্যে একটা ছিল হচ্ছে পোভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপারস। হুম। দারিদ্র্য নিরসন কৌশলপত্র। এটা কিভাবে দারিদ্র্য একটা এলাকা ধরে ধরে দারিদ্র্য নিরসন করা হবে। হুম। দারিদ্র্য নিরসন আপনার অনেকেই এটার কনসেপ্ট নাই আপনাদের, দারিদ্র্য নিরসন আসলে কিভাবে হয়, এটা কি সম্ভব কিনা, আপনার সরকার কিভাবে দারিদ্র্য নিরসন করে। অনেকেই বলে যে সরকার কিভাবে আমরাই তো দারিদ্র্য, কিন্তু দেখেন আপনারা দেখছেন কিনা জানি না, 2008 সালের আগে আর কি আমাদের হচ্ছে আপনার উম, হচ্ছে জিনিসপত্রের দাম যাই থাক, দাম একটু কম ছিল ঠিক আছে, কিন্তু কম্পারেটিভলি ইনকাম অনেক কম ছিল। হ্যাঁ। তো ইনকামটা বাড়ার পিছনে কিছু কারণ, ফ্যাক্টর কাজ করে। হ্যাঁ, যেগুলো আপনার হচ্ছে যেমন আমাদের গ্রামের কথা বলি। আমাদের গ্রামে এখন আপনার আমরা 2008-9 সালে এক হালি ডিম বিক্রি করতাম 12 টাকা দিয়ে। হ্যাঁ, কিন্তু এখন আমরা ডিম বিক্রি করছি 80 টাকা। ঠিক আছে। এক হালি ডিম এখন অনেকে বলে তখন চালের কেজি ছিল 20 টাকা, এখন হচ্ছে 80 টাকা। তো একই তো কথা না, সেটা কথা না। কথাটা হচ্ছে যে আমি যে 80 টাকা ডিমটা বিক্রি করতে পারছি, এবং এটা কেনারও এখন লোক আছে। হ্যাঁ, আর তখন 12 টাকার ডিম আমার বিক্রি করা কঠিন হয়ে যেত। মানে ব্যাপারটা হচ্ছে এখন আপনার মার্কেট সৃষ্টি হয়েছে, কমিউনিকেশন সিস্টেম ভালো হওয়ার কারণে। যেমন আমাদের গ্রামের আগে ঢেঁড়স বলেন, এই সবজিগুলো আগে নষ্ট হয়ে যেত, মানে যোগাযোগ ব্যবস্থা খারাপের কারণে আমরা ঢাকাতে যে পাঠাবো বা যেখানে মানুষের ঘনত্ব বেশি সেখানে যে পাঠাবো এই সুযোগ ছিল না। এখন সেটা হয়েছে, যে কারণে আমাদের মানে কোনো কিছু দেখা যাচ্ছে যে এখন মানে ইয়ে নাই, যাচ্ছে যে মূল্যহীন কোনো জিনিস নাই। যেটাই হোক ইনস্ট্যান্টলি একদিনের মধ্যে সেটা আমরা বিক্রি করতে পারছি, বা যাই হোক, এটা একটা শর্ট উদাহরণ দিলাম। মানে ব্যবসা বাণিজ্য সবকিছুর ক্ষেত্রেই একটা মানে মোবিলাইজেশন আসছে, যে কারণে আমাদের বিগত 15 বছরে কিন্তু এটা সত্য যে মানুষের যে আর খাইতে পাবে না, মানুষ যে আপনার অভাবে থাকে, না খেয়ে থাকে, এটা আপনারা দেখেননি মনে হয়, আমরা দেখছি না খেয়ে থাকে মানুষ। মানে একদিনে এক বেলা খায় থাকে এরকম আমি দেখছি, মানে ইনস্ট্যান্ট আমি দেখছি। হ্যাঁ, এটা সত্য, কিন্তু এটা আপনাদের কাছে এখন কাল্পনিক মনে হচ্ছে। তো এইটাই হচ্ছে দারিদ্র্য বিমোচন। হ্যাঁ, যে সরকার এটা করতে পারছে, যেটা আমরা জীবিত থাকা অবস্থায়, আমি যেটা দেখে বড় হয়েছে, আমার বয়স তো খুব বেশিও না। হ্যাঁ। অথচ সেই দারিদ্রতা এখন আর নাই। বুঝতে পারছেন? তো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নামে একটা প্রতিষ্ঠান আছে, আপনারা জানেন, ঢাকার আগারগাঁও, এটাকে বলে বিবিএস বলে, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। একেবারে একটা ফালতু প্রতিষ্ঠান, যারা বাংলাদেশের যত ধরনের আদমশুমারি, কৃষি শুমারি, শিল্প কারখানা শুমারি, স্থাপনা শুমারি, এগুলো সবই করে, কিন্তু কোনো সঠিক তথ্য প্রকাশ করে না। এই কারণে প্ল্যানিং এ প্রচুর সমস্যা। তো বাংলাদেশে জনশুমারি হয়েছে যাবৎ পর্যন্ত, পপুলেশন সেন্সাস হয়েছে 74 সালে প্রথম। এটা সেদিন একটা পরীক্ষা আসছে, কত সালে প্রথমে? 74 সালে। তারপরে 81 সালে, 91 সালে, 2001 সালে, 11 সালে, আর সর্বশেষ 2022 সালে, আবার ভবিষ্যতে হবে 2031 সালে। হুম। তো এই যে ষষ্ঠ জনশুমারি যেটা, তো এই ষষ্ঠ জনশুমারি অনুসারে আমাদের দেশের জনসংখ্যা হচ্ছে 16,51,58,616 জন। অনেকে বলে 20 কোটি, 18 কোটি, এগুলা বলার দরকার নেই। এগুলো কোনো মানে ইয়া কথা না, পরীক্ষায় আসলে এইভাবে লিখবেন আপনারা যে ষষ্ঠ জনসংখ্যা 22 অনুসারে, তারপরে তো আর কেউ গুণে নাই, হাত আন্দাজে তো কোনো কিছু বলার দরকার নেই। এখন অনেকে বলে এই কয় বছরে বাড়ছে, হ্যান ত্যান, 25 সালে গেছে, তো বাড়ছে তো, অনেকে তো মারাও গেছে, সেটার হিসাব কে করবে? তো ওইগুলো আপনাদের অত পরিসংখ্যানে যাওয়ার দরকার নেই, এখানে যেটা তথ্য আছে আমরা সেটাইকেই ধরবো। হ্যাঁ। আচ্ছা, এবার আমরা চলে আসি হচ্ছে অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয় হচ্ছে আমাদের দেশের অর্থ মন্ত্রণালয়ের 4টা বিভাগ আছে। একটা হচ্ছে অর্থ বিভাগ, একটা হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, একটা হচ্ছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর হচ্ছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। 4টা বিভাগ আছে, মানে একটা মন্ত্রণালয় 4টা অংশ আছে। তার মধ্যে একটা হচ্ছে অর্থ বিভাগ। এই অর্থ বিভাগের মানে প্রতি বছর বাজেট পেশ করে। আমাদের দেশে বছর শুরু হয় 1লা জুলাই থেকে 30শে জুন। অনেকে বলে না মানে জুনের 1 তারিখ থেকে 30শে জুন, না না,
আমাদের শুরু হয় কিন্তু জুলাইয়ের 1 তারিখ থেকে, পরের বছরের 30শে জুন। হ্যাঁ, আমাদের জুলাইয়ের 1 তারিখে বছর শুরু হয়। হ্যাঁ, আমরা ক্যালেন্ডার ইয়ার কিন্তু 30 মানে জানুয়ারির 1 তারিখ থেকে, কিন্তু আমাদের ইকোনমিক ইয়ার কিন্তু আপনার ফিসক্যাল ইয়ার যেটা অর্থ বছর বলে, এটা আপনার কিন্তু আপনার জুলাইয়ের 1 তারিখ থেকে 30শে জুন পর্যন্ত। ঠিক আছে। হুম। আর আমাদের দেশে সবসময় ঘাটতি বাজেট থাকে। হ্যাঁ, ডেফিসিট বাজেটে মানে আয়ের পরিমাণ কম থাকে, ব্যয়ের পরিমাণ বেশি থাকে। বাংলাদেশের প্রথম বাজেট ঘোষণা করে হচ্ছে তাজউদ্দিন আহমেদ। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকের ক্যালেন্ডার জুলাই জুলাই থেকেই তো ক্যালেন্ডার, আমাদের দেশের ইকোনমিক ইয়ার তো জুলাই থেকে। আমাদের এটাই সমস্যা, বুঝছেন, আমাদের পড়াশোনার ইয়ার হচ্ছে জানুয়ারি থেকে, আবার বিশ্ববিদ্যালয় সেশন শুরু হয় আর এক ইয়ে থেকে, আবার ইন্টারমিডিয়েট সেশন শুরু হয়, মানে এগুলোর কোনো ঠিক নাই। এগুলো সবই জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু করা উচিত। আচ্ছা, এরপর আমাদের অর্থ বিভাগের আপনার মানে অধীনে কিছু প্রতিষ্ঠান আছে, যার মধ্যে একটা আছে আইসিবি, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ। আর একটা আছে সিকিউরিটি প্রিন্টিং প্রেস, এখানে প্রশ্ন টশ্ন প্রিন্ট হয়, প্রশ্ন ফাঁসও হয়। আরো অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বিশ্বব্যাপী যেসব বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রক্ষা করার দায়িত্ব এদের। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। হুম। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীনে থাকে হচ্ছে এনবিআর, মানে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা আসে, এনবিআর এর পূর্ণরূপ কি? 72 সালে এটা প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশে যেসব যত ধরনের কর আছে এই করগুলো আপনার হচ্ছে কালেকশন করা এদের দায়িত্ব। ঠিক আছে। তা আমাদের দেশে কর আছে দুই ধরনের, একটা হচ্ছে প্রত্যক্ষ কর, একটা হচ্ছে পরোক্ষ কর। প্রত্যক্ষ কর কোনটা? প্রত্যক্ষ কর হচ্ছে আপনার রেকর্ড সর্টার, এটা কোন মন্ত্রণালয়ের কি? প্রত্যক্ষ করের মধ্যে আপনার ইনকাম ট্যাক্স একটা, আর হচ্ছে ভূমি উন্নয়ন কর, কর্পোরেট ল্যান্ড ডেভেলপমেন্ট যেটা, তারপরে কর্পোরেট আর নন জুডিশিয়ালিস্ট। আর পরোক্ষ করের মধ্যে ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, যেটা ভ্যালু অ্যাড হবে সেইটার উপরে আপনার হচ্ছে ট্যাক্স ধরবে আর কি। ঠিক আছে। তারপরে সেলস ট্যাক্স আছে, কাস্টম ডিউটি আছে, সাপ্লিমেন্টারি ডিউটি আছে, এক্সাইজ ডিউটি আছে। এক্সাইজ ডিউটি হচ্ছে দেশের অভ্যন্তরে যদি কোনো পণ্য আপনি উৎপাদন করেন, তাহলে সরকারকে যে ট্যাক্স দিতে হয় সেটার নাম হচ্ছে এক্সাইজ ডিউটি। হ্যাঁ। আর বাইরে থেকে যেটা আনা হয় ওটার নাম হচ্ছে কাস্টম ডিউটি, মানে বাইরে থেকে কোনো পণ্য আনলে, এই যে আজকে ডোনাল্ড ট্রাম্প ডিক্লেয়ার করছে কানাডা আর মেক্সিকো থেকে যে পণ্যগুলো আসবে তাদের উপরে অতিরিক্ত 25% আরে ট্যাক্স ধরা হবে। মানে আপনি চিন্তা করছেন, 100 টাকার জিনিস এখন 125 টাকা দাম হয়ে যাবে এই কানাডার পণ্য আমেরিকার বাজারে। তাহলে আর কানাডার পণ্য কেউ কিনবে? কেউ কিনবে না। আচ্ছা, এরপরে আমাদের আয়কর অনুবিভাগের অধীনে আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করতে হয়। ইনকাম ট্যাক্স রিটার্ন মানে এরকম না যে আপনার ইনকাম ট্যাক্স যে টাকা সরকারে দিয়েছেন সরকার সেটা আপনাকে রিটার্ন দেবে। অনেকেই তাই মনে করে যে ইনকাম ট্যাক্স রিটার্ন কি, ওই যে আমি একবার ট্যাক্সের খাতা দেখছিলাম ওখানে একজন লিখছে ইনকাম ট্যাক্স রিটার্ন কি, ও লিখছে যে সরকারে অনেক সময় ট্যাক্স যদি বেশি দেয় তাহলে যে টাকাটা রিটার্ন দেয় ওইটাই হচ্ছে ইনকাম ট্যাক্স রিটার্ন। আসলে ঘটনা সেটা না। ইনকাম ট্যাক্স রিটার্ন হচ্ছে একটা নির্দিষ্ট ছক আছে, সরকারি একটা ফর্ম আছে, ওই ফর্মে আপনি কত টাকা আয় করলেন এবং আপনার কত টাকা খরচ হলো, কত টাকা ইনকাম ট্যাক্স আপনার যোগ্য, কত টাকা ইনকাম ট্যাক্স দিলেন এবং আপনার সম্পদ কত টাকা, এই সম্পর্কিত তথ্য সহ একটা ফাইল সরকারকে জমা দিতে হয় প্রতি বছর। এটার নামই হচ্ছে ইনকাম ট্যাক্স রিটার্ন। হ্যাঁ। হ্যাঁ। জিরো রিটার্ন, হ্যাঁ জিরো রিটার্ন, আমি নিজেও তো জিরো রিটার্ন দেই, আমার তো ইনকাম এর মধ্যে পড়ে না। আমাদের সরকার তাও 3,000 টাকা ইনকাম আমাদের কেটে নেয়, ইনকাম ট্যাক্স কেটে নেয়। হ্যাঁ, তারপরে আমি প্রতি বছর রিটার্ন জমা দিতে হয়। তো রিটার্ন জমা দেওয়ার সময় আপনাকে একটা নাম্বার দিবে, এই নাম্বারটার নাম হচ্ছে টিন নাম্বার, ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। অর্থাৎ আপনার এই নির্দিষ্ট নাম্বারে আপনি টাকা জমা দিবেন, হ্যাঁ ট্যাক্স জমা দিবেন। ঠিক আছে। এখন 12 ডিজিটের ই টিন নাম্বার দিছে সবাইকে। 30শে নভেম্বর জাতীয় আয়কর দিবস পালন করা হয়। এটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। আমাদের দেশে কাস্টমস অনুবিভাগ আছে, ভ্যাট অনুবিভাগ আছে। 1লা জুন 1991 সালে তৎকালীন অর্থমন্ত্রী সাইফুর রহমান এই ভ্যাট চালু করেছিল। হ্যাঁ, বাংলাদেশে সবকিছুর উপর 15% হারে ভ্যাট ধরা হবে। ঠিক আছে। মানে 15% হারে ভ্যাট। হুম। আপনার মানে ভ্যালু যেটা অ্যাড করবে তার উপরে কিন্তু ভ্যাট, মানে ভ্যাট আপনারা বোঝেন কি কেউ? ভ্যাট কি জিনিস? মানে এই যে আমরা তো হচ্ছে অনেক আগে থেকে শুনে আসছি ভ্যাট, এগুলা বোঝেন আপনারা ভ্যাট কাকে বলে? যে ভ্যাট আসলে আপনার মানে ভ্যাটটা কিভাবে হিসাব করা হয়?
যে ধরেন আপনার হচ্ছে, হ্যাঁ, ভ্যাটের কনসেপ্ট নাই আমাদের আসলে, এটা তো সমস্যা। এই জন্য সরকার ভ্যাট ধরছে, আমরা তো মর্গ ভাতাই বন্ধ করে দিলাম। হ্যাঁ, যে ভ্যাট ধরে মর্গ ভাতা দেওয়া যাবে না, এই জন্য ভ্যাট। আসলে ঘটনা সেটা, ধরেন একজন লোক আপনার মানে আহ, হচ্ছে একটা গরু আছে তার, ঠিক আছে? তা গরু থেকে সে যখন দুধটা দহন করবে, হ্যাঁ, ধরেন 5 লিটার দুধ হলো তার, এই দুধের উপরে যদি সরকার ভ্যাট ধরে, তাহলে এইটা হবে এক্সাইজ ডিউটি। বুঝছেন? এটাকে বলে আবগারি শুল্ক। মানে আপনার দেশের ভিতরে দেশের সম্পদ, আলো বাতাস, এগুলো ব্যবহার করে আপনি পণ্য উৎপাদন করলেন, সুতরাং এখানে একটা আপনাকে সরকারকে ট্যাক্স দিতে হবে, যেটার নাম হচ্ছে আবগারি শুল্ক। ঠিক আছে? আচ্ছা, গেল। এরপরে আপনি দুধটা যখন প্রসেস করবেন, আপনার দুধের কেজি কত? দুধের কেজি ধরেন 80 টাকা বা 70 টাকা, যাই হোক, 80 টাকা কেজি। 1 কেজি দুধ 80 টাকা। তো 1 কেজি দুধ থেকে যখন এটাকে ক্রিম বের করা হবে, আপনার হচ্ছে ক্রিম হবে 100 গ্রাম, নাকি? তো 100 গ্রাম বা 150 গ্রাম ক্রিম হবে। উম, এতে 100 গ্রাম 150 গ্রাম ক্রিমের দাম তো আর আপনার 80 টাকা না, এটার দাম হবে তখন 150 বা 200 টাকা। তাহলে মাঝখানে আপনি যোগ করলেন কত টাকা? ধরেন 80-90 টাকা আপনি যোগ করলেন। এই 80 টাকার উপরে আপনার 15% দিতে হবে ভ্যাট। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে ক্রিমটা একজন কিনলো 200 টাকা দিয়ে। হ্যাঁ, হচ্ছে 200 টাকা দিয়ে কিনে নিয়ে সে ঘি তৈরি করে সেটা বিক্রি করলো ধরেন 300 টাকা, তাহলে আরো 100 টাকা সে অ্যাড করলো। এবার তাকে দিতে হবে 100 টাকার উপরে 15%। হ্যাঁ, এরকম। এখন কথা হচ্ছে যে এটা এটা তাহলে বারবার দিবেটাকে, এটা দিবেটা হচ্ছে আপনার প্রথম যে আপনার তৈরি করলো জিনিসটা, তার কাছ থেকে সরকার নিয়ে নেবে এই টাকাটা, প্রথমে নিয়ে নেবে। বুঝতে পারছেন? তারপরে ধরেন যে দুধ উৎপাদন করছে তার কাছ থেকে আবগারি শুল্ক একবার নিল, তারপর সে যখন এটা ক্রিম তৈরি করলো তার কাছ থেকে একবার নিবে। হ্যাঁ, 15 যেটুকু অ্যাড করলো তার উপর নিবে, তারপরে এর কাছ থেকে নেবে, মানে সোর্সে থেকে নেবে। আর এরা সবাই আদায় করবে কাস্টমারের কাছ থেকে। হ্যাঁ, কাস্টমারের কাছ থেকে আপনার ফাইনালি এটা হচ্ছে আদায় হবে। হ্যাঁ, যেমন আপনার মিষ্টির দোকানে কিন্তু মিষ্টি আলাদা কাছে ভ্যাট নেই, যেমন সাবানে, সাবানে দেখেন লেখা থাকে 15% ভ্যাট সহ। হ্যাঁ, এটা আপনার কাছ থেকে 15 টাকা নেওয়ার পরে সাবান কোম্পানির কাছে সরকার যা চায় না, ওই যেদিন সাবান প্রোডাকশন হয়েছে ওই দিনই আপনার সরকার ওর কাছে টাকা নিয়ে চলে গেছে, সাবান বিক্রি হোক বা না হোক। বুঝতে পারছেন কথা কি? মানে এত পিস সাবান আপনি তৈরি করছেন, এত টাকা ভ্যালু অ্যাড করছেন আপনি, চর্বি ছিল এত টাকা দামের, আর সাবানের সাথে এগুলো অ্যাড করে আপনি সাবানের দাম বাড়া, আপনার 30 টাকা খরচ হয়েছে, 10 টাকা আপনি ভ্যালু অ্যাড করে 40 টাকা বিক্রি করছেন, তাহলে 10 টাকার উপর আপনার 15% ভ্যাট দিতে হবে। এটা কিন্তু ওই কোম্পানি থেকে সরকার নিয়ে নেবে আগে, তারপরে আপনার কাছ থেকে পরে আদায় হবে। সেটা আদায় না হলে আবার ওটার হিসাব আছে যে আপনি আগে নিয়ে নিলেন, আমার কাছ থেকে আদায় হলো না, এইগুলো। হ্যাঁ, ওগুলার হিসাব আছে, যারা ভ্যাটের অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট তারা, এই যে নজরুল অ্যাকাউন্টিং স্টুডেন্ট, নজরুল ভালো বুঝবে এগুলা। হ্যাঁ, যাই হোক, আর্থিক প্রতিষ্ঠান বিভাগে চলে আসি আমরা। আর্থিক প্রতিষ্ঠান বিভাগে আমাদের দেশে 2টা স্টক এক্সচেঞ্জ আছে। হ্যাঁ, স্টক এক্সচেঞ্জ কি জানেন নাকি কেউ? স্টক এক্সচেঞ্জ নাম শুনছেন? স্টক এক্সচেঞ্জ মানে আমরা মনে করি যেখানে সবকিছু স্টক করে রাখে, সেটা না কিন্তু। স্টক এক্সচেঞ্জ হচ্ছে যে আমাদের দেশে যে ক্যাপিটাল মার্কেট আছে। হ্যাঁ, ক্যাপিটাল মার্কেট, ক্যাপিটাল মার্কেট বোঝেন কেউ? ক্যাপিটাল মার্কেট, মানি মার্কেট, এগুলো বোঝেন? পরীক্ষাতে এগুলো বিভিন্ন মন্ত্রণালয় পরীক্ষা দিলে এগুলো আসবে কিন্তু আপনার। হ্যাঁ, মানি মানি মার্কেট কোনটা? মানি মার্কেট সহজ কথা হচ্ছে ব্যাংক, এনজিও, এগুলো মানি মার্কেট। এখান থেকে আপনি অল্প মেয়াদে কিছু টাকা লোন টোন নিতে পারবেন। যখন আপনি একটা ফ্যাক্টরি খুলবেন, বড় একটা প্রতিষ্ঠান খুলবেন, হ্যাঁ, মানে 500 বছরের জন্য লোন নেওয়া লাগতে পারে, এরকম হতে পারে, মানে বড় প্রতিষ্ঠান যেগুলো, শেয়ার মানে মাধ্যমে লোন নেওয়া, এগুলো বলে ক্যাপিটাল। তখন এইগুলোকে কন্ট্রোল করার জন্য মানে বাংলাদেশের স্টক এক্সচেঞ্জ এখানে মানে এই বেচা কিনা হয় শেয়ার, একটা ঢাকা একটা চট্টগ্রামে। এদের আবার কন্ট্রোল করার জন্য একটা প্রতিষ্ঠান আছে যার নাম হচ্ছে বিসেক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। ঠিক আছে? এই দুইটাকে কন্ট্রোল করার জন্য। আর বাংলাদেশের ব্যাংক আছে, বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এর সদর দপ্তর হচ্ছে মানে ঢাকাতে, এর প্রধান হচ্ছে গভর্নর। ঠিক আছে? আচ্ছা, আর এই যে এখানে কিছু টাকা দেওয়া আছে, এই যে এবার মেডিকেল কলেজে একটা প্রশ্ন আসছিল না, যে কোন টাকার মসজিদের ছবি আছে কি, সে সবাই নাকি টাকা খুঁজতেছে পকেটে, যে দেখে দেখে দাগাবে। তো যাই হোক, ওইভাবে টাকা খুঁজে ইনস্ট্যান্টলি হবে না।
কারণ 5 টাকার নোট হয়তো বা আসছে, 5 টাকার নোট হয়তো পকেটে নাই। তো এইভাবে পরীক্ষার হলে ওই চিন্তা করে যা লাভ নেই। তাই আপনাদের প্রধান কাজ হচ্ছে এখানে টাকার ছবিগুলো একটু দেখবেন যে কোন টাকাতে কি ছবি ছিল, এদের কত সালে টাকাগুলো চালু হয়েছে, এবং কিছু মন্তব্য আছে। হ্যাঁ, যেমন সবার জন্য শিক্ষা, ঠিক আছে, এটাই ছোট একটা মানে কয়েনে ছিল। তারপরে শহীদ মিনার ছিল 2 টাকার ইয়েতে। 1 টাকার নোট আপনারা দেখছেন নাকি? যাই হোক, এটা তো হরিণ ছিল। হুম। প্রথম আমরা এটা 1 টাকার নোট আমাদের সময় খুব অ্যাভেলেবল ছিল। তারপরে এই যে ফ্যামিলি প্ল্যানিং ছিল 1 টাকার কয়েনে। এগুলো আসলে মানে আমি ছবি দিয়ে দিছি, আপনারা এই ছবি দেখেই ইয়ে করতে পারবেন। হ্যাঁ, এখনকার যে নোটগুলো প্রচলিত আছে সেই নোটগুলোর উপরে। হ্যাঁ, 1 টাকার নোট তো দেখার কথা, যাক অনেকেই দেখেনি এখনো আমার মনে হয়। 1 টাকার নোট তো কয়েন দেখছে, কিন্তু নোট মনে হয় অনেকেই দেখেনি। তা বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে 6টা: সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বিডিবিএল, বেসিক ব্যাংক। আর স্পেশালাইজড ব্যাংক আছে 3টা: একটা রাজশাহী কৃষি ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, আর প্রবাসী কল্যাণ ব্যাংক। তো এগুলো একটু পড়বেন। আর আমাদের দেশে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে কিছু আপনার প্রতিষ্ঠান আছে, এইগুলো একটু দেখলে হবে। আচ্ছা, এরপরে আমরা চলে আসি হচ্ছে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা, কমিউনিকেশন সিস্টেমের মধ্যে আমাদের দেশের সেতু যে 2টা বড় সেতু, একটা পদ্মা সেতু, একটা যমুনা সেতু। এই পদ্মা সেতু এবং যমুনা সেতুর তথ্যগুলো পড়বেন। হ্যাঁ, এইগুলো এখন আবার একটা যমুনা রেল সেতু হচ্ছে, এটা উদ্বোধন হলে আমি অ্যাড করব ভাবতেছি। এটা এখনো আসে না পরীক্ষায় খুব একটা। পদ্মা আর যমুনা থেকে আসে, এদের 2টার আমি একটা আপনার লিস্ট করে দিছি এই পাশে। দেখেন পদ্মা সেতুর কি কি আর যমুনা সেতু একই জিনিস, খালি এটা দৈর্ঘ্য কত, প্রস্থ কত, লেন কত, পাইল কত, পিলার কত। হ্যাঁ, এইগুলো একটু ভালো করে মানে পড়বেন, এগুলো আসে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ এগুলো আসে। আচ্ছা, আর এখানে কিছু সেতু আছে, এই সেতুগুলো ইদানিং মানে পদ্মা সেতু থেকে আর মাঝখানে খুব প্রশ্ন হতো, যাক এখন আর পদ্মা সেতু থেকে প্রশ্ন হবে না। হলেও অল্প দু একটা, তবে ওইগুলো স্কিপ করার কারণে এখান থেকে আবার প্রশ্ন দিচ্ছে। হ্যাঁ, হাজী শরীয়তুল্লাহ সেতু কোন নদীর তীরে, কোন জেলায়, এরকম। দেখ আমাদের দেশে যে আপনার নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে আমাদের নদী বন্দরগুলো দেখবেন: ঢাকা, নারায়ণগঞ্জ, দৌলতদিয়া, রাজবাড়ী যেটা, চাঁদপুর, চিলমারী, নগরবাড়ি, পাবনা, আর বাঘাবাড়ি, সিরাজগঞ্জ। কোন নদীর তীরে এগুলো বন্দর আছে, এগুলো একটু দেখতে হবে। মানুষের ফেরিঘাট আছে কয়টা? মূল ফেরি 4টা: পাটুরিয়া, দৌলতদিয়া, মাওয়া, আরিচা। 4টা। বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টা? 3টা। এই সমুদ্র বন্দর থেকে একটা প্রশ্ন কিন্তু হয়, প্রত্যেক বছরই হয়, সব পরীক্ষাতেই হয়। চট্টগ্রাম সমুদ্র বন্দর মংলা আর পায়রা। হ্যাঁ, কোন নদীর তীরে? চট্টগ্রামটা কর্ণফুলী, মংলা পশুর, আর পায়রা হচ্ছে আন্ধারমানিক নদীর তীরে। হ্যাঁ, এগুলা পড়বেন, এগুলা আসে পরীক্ষায়। বাংলাদেশের স্থলবন্দর 24টা না 25টা, কেউ করছে 26টা, এগুলা নিয়ে অনেক কনফিউশন আছে যে বাংলাদেশে স্থলবন্দর কয়টা। কারেন্ট অ্যাফেয়ার্স তো আবার 26টা বলে দিছে। আচ্ছা, যাই হোক, তো এখন 24টা, 25টা না 26টা পরীক্ষা? এটা প্রশ্ন কত পরীক্ষাতে আসছে, একজন বলছে যে এটা 25টা হবে। তাই আমি এটা আবার মানে আমি জানতাম 24টা। একটা ঘোষণা হয়েছে একদিন পত্রিকাতে, আমি দেখছিলাম 25টা। হ্যাঁ, হয়েছিল। কিন্তু তারপরে আবার ওই নৌ পরিবহন মন্ত্রণালয় ওয়েবসাইটে ঢুকছি, ঢুকে ওদের ওখানে লেখা আছে 24টা। তা আমি এই জন্য এখন পর্যন্ত 24টায় রাখছি, চেঞ্জ করি নাই, কারণ আমি কালকেও দেখছি ওইটা। ওই জন্য আমার আর এটা আমার কাছে খুব একটা চেঞ্জ করার প্রয়োজন এখনো মনে হয়নি, ওরা যখন চেঞ্জ করে তখন করব। তো এই স্থলবন্দরগুলোর আপনার জানা খুব জরুরি। আমাদের 12টা স্থলবন্দর রানিং আছে এখন। হ্যাঁ, তার মধ্যে বেনাপোল, এটা যশোরে, ওই পাশে পেট্রাপোল, বুড়িমারি, লালমনিরহাট, ওই পাশে চ্যাংরাবান্ধা, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, ভোমরা, সাতক্ষীরা, 24 পরগনা, নকুগাঁও, নলিতাবাড়ি বাংলাদেশে, ওই পাশে মেঘালয়, তামাবিলের ওই পাশে গোয়াইনঘাট, আমাদের এদেশে গোয়াইনঘাট, ওই পাশে ডাউকি। হ্যাঁ, সোনার মসজিদ, ওই পাশে চাঁপাইনবাবগঞ্জ, মালদা। তো এইগুলা আপনার একটু, আর এই যে টেকনাফ, এটা ওই পাশে মংড়ু, মায়ানমারে। এই চার্ট পড়তেই হবে। হ্যাঁ, এগুলা কোন পাশে কি আছে, এগুলো পরীক্ষায় খুব আসে। আমাদের বেসামরিক বিমান চলাচলের যে পর্যটন মন্ত্রণালয় আছে, 3টা বিমানবন্দর আছে দেশে। একটা হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায়, এটা পড়বেন। শাহ আমানত আর উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটে। ঠিক আছে। আর রেলপথ মন্ত্রণালয়ের হচ্ছে অধীনে আমাদের
রেলের দুইটা অঞ্চল ভাগ আছে, একটা পূর্ব একটা পশ্চিম। পূর্বটা চট্টগ্রাম, পশ্চিমটা হচ্ছে রাজশাহী সদর দপ্তর, ঠিক আছে। আর বাংলাদেশের প্রথম রেল লাইন চালু হয় কুষ্টিয়া জগতী স্টেশন পর্যন্ত। আর বাংলাদেশের রাজশাহী বিভাগে বটগাছ লাইন আহ, আপনার সবচেয়ে বেশি আছে। বটগাছ লাইন বুঝেন তো, যেগুলো বড় লাইন সেগুলো। আচ্ছা, আর রেল সেতু হিসাবে এই যে এখন পর্যন্ত হার্ডিং ব্রিজ যেটা রানিং আছে সেটাই, আর এই যে যমুনা ব্রিজের উপর যেটা রেল সেতু হচ্ছে, এটা চালু হলে তখন একটু আপনার ওটা নিয়ে আলোচনা করা যাবে, হ্যাঁ। তো যাই হোক, আমাদের আজকে ক্লাসটা না হয় এই পর্যন্ত থাক। আমি ইংলিশে আজকে ঢুকতে যাচ্ছি না, হ্যাঁ। আমি একটু মানে জার্নি টার্নি করে আসছি তো আজকে। তা আমি আগামী ক্লাসে ইংলিশটা পড়াবো, ওই ট্রান্সফরমেশন, হ্যাঁ নি? স্যার আমার একটা প্রশ্ন জানা ছিল, এই 11তম থেকে 20তম গ্রেড মানে এই গ্রেডের প্রশ্নগুলো কোন মন্ত্রণালয় থেকে করে বা কারা করে বা কারা এই প্রশ্ন খাতা দেখে, এই সম্পর্কে একটু বললে ভালো হতো স্যার। আচ্ছা, মানে এটার বিভিন্ন ধরনের সিস্টেম আছে। একটা হচ্ছে আপনার ওই আমি